রাশেদ করিম, ইনকাম ট্যাক্স লয়ার এবং সার্টিফাইড ভ্যাট লয়ার এজ ওয়েল। আমি কেপিডিএন একাডেমি, কেপিডিএন হলো কেএমএ প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড নেটওয়ার্ক একাডেমি, এর শর্ট নেম হলো কেপিডিএন একাডেমি। আমাদের স্লোগান হলো লার্ন, কানেক্ট, লিড। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই স্লোগানটার অর্থ হলো যে আমরা প্রথমে লার্ন করতে চাই, আমরা আগে শিখতে চাই। শেখার মাধ্যমেই আমরা কানেক্টিভিটি বাড়াবো। যে টপিকটা আমরা শিখলাম সেটার যে কানেক্টিভিটি, যে যে জায়গাগুলি আছে সেটা আমরা করব, জানবো। তারপরে আমরা শিখার মাধ্যমে, কানেক্টিভিটি বাড়ানোর মাধ্যমে আমরা লিড দিব, মানে ওই পারফর্ম করব আর কি, আমরা ওই পজিশনটাকে পারফর্ম করব এবং বা লিড দিব আর কি। আলটিমেটলি তো আমাদের টার্গেট লিডারশিপ নেওয়া বা লিড দেওয়া, একটা টিম পরিচালনা করা, একটা কোম্পানি পরিচালনা করা, একটা ডিপার্টমেন্ট পরিচালনা করা, এটাই আমাদের উদ্দেশ্য। অ্যাবাউট আস, আমাদের হলো কেপিডিএন একাডেমি ইজ এ প্রফেশনাল KPDN Academy is a professional training institute dedicated to developing skilled human resource and entrepreneurs. সম্বন্ধে our vision হলো to create globally recognized talent and entrepreneurs driving sustainable progress. আমরা শুধু ওই আপনার গ্লোবালি স্ট্যান্ডার্ড ট্যালেন্ট বের করতে চাই আমাদের প্রফেশনালদের মধ্যে, এবং এন্টারপ্রেনিউরস, যে আমাদের উদ্যোক্তাও তৈরি করতে হবে যারা সাস্টেইনেবল প্রগ্রেস এবং গ্রোথ থাকবে আর কি। এটা আমাদের ভিশন। আওয়ার মিশন, এই লক্ষ্যে কাজ করার জন্য টু প্রোভাইড হাই কোয়ালিটি প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড নেটওয়ার্কিং অপরচুনিটিস that empower individuals to secure their desired careers and build successful business while contributing to national growth and revenue development. আমরা যেটা বলছিলাম যে আমাদের ভিশনে যে আমরা হাই কোয়ালিটি প্রফেশনালদের ট্রেনিং এর মাধ্যমে প্রফেশনাল গ্রো করব এবং নেটওয়ার্কিং বাড়াবো, অপরচুনিটিস ক্রিয়েট করব, দেন আমরা কাজের মাধ্যমে সাকসেসফুলি বিজনেস, আমরা কেরিয়ার, যারা প্রফেশনাল তারা কেরিয়ারে ডেভেলপ করব এবং বিল্ড সাকসেসফুল বিজনেস এজ ওয়েল এজ বিজনেসকেও আমরা গ্রো করতে চাই। আমরা শুধু প্রফেশনাল হলাম কিন্তু বিজনেসম্যান গ্রো করলো না, তাহলে কিন্তু হবে না। আমাদের কিন্তু সমান তালে সবগুলি জায়গাতেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এর সাথে গভর্নমেন্টকেও আমাদেরকে রেভিনিউ দিতে হবে এবং নিজের গ্রোথ আনতে হবে। এটা হলো আমাদের মিশন, এই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের এক্সপার্ট লিড ট্রেনিং, যে ট্রেনিং গুলি আমরা প্রোভাইড করছি আপাতত ইনকাম ট্যাক্সের উপরে, আপনারা জানেন আমি একজন সার্টিফাইড ট্যাক্স এক্সপার্ট, সার্টিফাইড ভ্যাট এক্সপার্ট। আমাদের সাথে আজকে কি রিসোর্স পারসন আছেন, উনি তো অনেক দীর্ঘ 25 বছর এক্সপিরিয়েন্স, আমি আবারও বললাম। তা আমরা কাস্টমস এন্ড কমার্শিয়ালের উপরে নিব, কোম্পানি ল অ্যাফেয়ার্স নিয়ে আমরা কাজ করি, অডিট অ্যাকাউন্টস প্রিপারেশনস নিয়ে কাজ করি। আপনাদের যেটা বলি, আমি নিজে একজন সিএ ব্যাকগ্রাউন্ডে, সিএ প্রফেশনাল, entrepreneurship and other skilled, এই ট্রেনিং মডিউলগুলি নিয়ে আমরা কাজ করব। We are starting our main session now. হোস্ট এন্ড রিসোর্স পারসন আমি নিজে, মোহাম্মদ রাশেদ করিম, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের কি রিসোর্স পারসনস প্রোফাইল: নূর আহমেদ দিদার ভাই, সিএমএ অস্ট্রেলিয়া, এমকম, আইসিএমএবি ফাইনাল লেভেল, আইটিপি এবং ভিসি, এনবিআর সার্টিফাইড ট্যাক্স লয়ার অ্যান্ড ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন যে উনি দীর্ঘ 25 বছর ক্যারিয়ারের সাথে প্র্যাকটিক্যালি ইনভলভ কাজ করছেন। প্র্যাকটিশনার, কখনো বড় গ্রুপ অফ কোম্পানি জিএম, অ্যাকাউন্টস ফাইন্যান্স, হেড অফ ফাইন্যান্স হিসেবে কাজ করেছেন। তো আজকে আমরা তার কাছে অনেক কিছু শিখবো। আপনারা ধৈর্য ধরে যদি শুনেন, আর একসাথে দয়া করে কেউ করবেন না, কথা বলবেন না। আমাদের রিসোর্স পারসন উনি সবসময় ট্রাই করেন যে আপনাদের সাথে, আপনাদের বুঝতে অসুবিধা কোথায় হবে সেই জায়গাটা উনি অবশ্যই ক্লিয়ার করে বলবেন। তারপর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনারা নোট রাখবেন এবং হ্যান্ড রেইজ করবেন। আমি আস্তে আস্তে গ্রাজুয়ালি সবাইকে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা ধৈর্য ধরবেন, যে দেখবেন যে আপনাদের উনি শেষ পর্যন্ত যদি বলে তাহলে আপনাদের অনেকেরই ক্লিয়ার হয়ে যাবে ততক্ষণে। এরপরেও যদি না হয় আপনারা হ্যান্ড রেইজ করলে আমরা আস্তে আস্তে, যখন আমাদের কি রিসোর্স পারসন দিদার স্যার যখন ওনার টপিকটা ডিসকাশন, আফটার ডিসকাশন উনি আমাদের সময় দিবেন, আপনাদেরকে প্রশ্ন করার সময় দিবেন, তখন আপনারা কোশ্চেন রেজ করবেন। কিন্তু ওনার কথা বলার মাঝে কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধাও হয় দয়া করে কথা বলবেন না, হ্যাঁ হ্যান্ড রেজ করবেন অনলাইনে,
সিস্টেমে হ্যান্ড রেজ করলে আমরা বুঝবো যে আপনার কোনো বলার আছে, এবং আশা করি উনি যখন প্রশ্নের উত্তর প্রশ্ন উত্তর সময় দিবেন তখন আপনারা বলবেন। এর ফাঁকে যদি বলেন, এর মাঝে যদি কথা বলেন, তাহলে সকলেরই ডিস্টার্ব হবে, প্লাস ওনার তো ডেলিভার করতে অনেক ইন্টারেপ্ট হবে এবং আমরা টাইমের মধ্যে কভার করতে পারবো না। এটা আপনাদের আশা করি সবার মোটামুটি ভালো জানা আছে, অনলাইন ক্লাস সম্বন্ধে ধারণা আছে। এই আর কি, আমি একটু ছোট্ট করে নীতিমালাটাও বলে দিলাম। তা আমরা এখন নূর আহমেদ দিদার ভাইয়ের কাছে যাচ্ছি। দিদার ভাই, আপনি ইনশাল্লাহ শুনতে পাচ্ছেন, শুরু করতে পারেন। আজকে যে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের ব্যবহারিক ভ্যাট ম্যানেজমেন্ট, এই বিষয়টা আমাদের যে মাস্টার ক্লাস সিলেকশন করা হলো, ভ্যাট ম্যানেজমেন্টের বিষয়টা যখন আসবে তাহলে সে পুরো ভ্যাটের সিস্টেম নিয়েই আসলে আমাদের কোর্সটা, অর্থাৎ আমরা ভ্যাট ব্যবস্থাপনা বলতেই তো পুরো কোর্সটাই ভ্যাট ফার্স্ট টু লাস্ট। তো আজকে আমাদের এখানে যে প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা অনলাইনে আসবেন তাদের সারা বাংলাদেশ থেকে অলরেডি এখানে নরসিংদী, রংপুর, তারপরে বরিশাল, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের যদিও ভ্যাট ব্যবস্থাপনা, তো আমরা আজকের যে ক্লাসটা এটা মূলত একটা সংক্ষিপ্ত ক্লাস হবে, তারপরে 2 ঘন্টার সময় আমাদের জন্য বরাদ্দ ছিল। ভ্যাট কাকে বলে, ভ্যাট কিভাবে কাজ করে, কিভাবে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হয়, কারা কারা ভ্যাট রেজিস্ট্রেশন নিবে, এবং ভ্যাটের অ্যাকাউন্টিং মেথড কি হবে, ভ্যাটের প্রয়োগ কি হবে, ভ্যাটের মামলাগুলো কিভাবে আপনারা মোকাবিলা করবেন, সব কিছু মিলিয়ে আমাদের কোর্সটা। তো আপনারা যারা এখানে আসছেন অনেকেই দেখলাম যে, আমি যেটা আপনাদের পরিচয় থেকে জানতে পারলাম যে আপনারা ভ্যাট নিয়ে কাজ করেন, বা কেউ কেউ আছে ভ্যাটের অলরেডি ভ্যাট নিয়ে কাজ করার জন্য আগ্রহ আছেন, এবং আমাদের যারা নতুন কর আইনজীবী হয়েছেন তারাও কিন্তু অনেকেই ভ্যাটের ব্যাপারে আগ্রহী। তো সেই জন্য সবাইকে সবার জন্য শুভকামনা থাকলো। তো আমরা আজকে যে আমাদের আলোচনার টপিকসটা কি, আমরা যদি সবগুলো একসাথে আলোচনা করি তাহলে আপনাদেরকে খুব বেশি ভালোভাবে একদিন বোঝানো সম্ভব না। বিষয়টা হচ্ছে যে যেহেতু একটা কোর্সের বিষয় আছে, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এগুলো আমরা আপনাদেরকে ডেলিভারি দিব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কেপিডিএনের যে উনি আমার যে রাশেদ ভাই, অত্যন্ত খুবই আমার প্রিয় লোক, এবং উনি খুবই শিক্ষানুরাগী এবং প্রফেশনাল পাশাপাশি এই বিষয়টা নিয়ে চিন্তা করেছেন। তো এখন তো বাজারে অনেক রকম ট্রেনিং হচ্ছে, অনেক রকমের প্র্যাকটিক্যালি কাজ হচ্ছে, এগুলোর কারণে কিন্তু অলরেডি আমাদের ভ্যাটের যে বিষয়টা এটা মানুষ জানতে পারতেছে। এই ভ্যাটের রিসোর্স পার্সন তৈরি হচ্ছে, ভ্যাট কনসালটেন্ট তৈরি হচ্ছে, ভ্যাটের এক্সিকিউটিভ তৈরি হচ্ছে, এবং ভ্যাট নিয়ে অনেকে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। তো এখন আমাদের তো অ্যাকচুয়ালি ভ্যাটটা একাডেমিক লেভেলে খুব বেশি পড়ানো হয় না। আপনারা জানেন যে যারা প্রফেশনালি লেখাপড়া করে, চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট অর অ্যাডভোকেট, তারা কিছুটা আইডিয়া নিয়ে আসে থিওরিক্যালি, কিন্তু থিওরিক্যালি আইডিয়া নিয়ে আসার পরেও যদি আপনি ভ্যাটটা প্র্যাকটিক্যালি আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অনেক সময় অনেক কিছুই ক্লিয়ার করা যায় না, কারণ আমাদের তো ভ্যাটটা প্র্যাকটিক্যাল করতে হয়। আমরা যারা ভ্যাটের কাজ করি আমাদের কাজগুলো প্র্যাকটিক্যালি করতে হয়। সেই প্র্যাকটিক্যাল বিষয়টাকে মাথায় রেখেই আমাদের কোর্সটাকে আমরা করেছি ব্যবহারিক ভ্যাট ব্যবস্থাপনা। হ্যাঁ, যে আমরা চাচ্ছি যে থিওরির সাথে সাথে যেন আমরা প্র্যাকটিক্যাল স্পেক্টটা দিতে পারি, সেই বিষয়টা আমাদের মাথায় আছে। তো আমরা শর্টলি যেটা সিলেকশন করেছি আজকে, আপনারা জানেন ভ্যাটের অনেকগুলো আছে, মানে পদক্ষেপ আছে। আমরা ভ্যাট কাকে বলে, ভ্যাট কিভাবে কাজ করে, ভ্যাটে কিভাবে রেজিস্ট্রেশন নিতে হবে, ভ্যাটের হিসাব বিজ্ঞান কিভাবে করবেন, অ্যাকাউন্টিং মেথড কিভাবে, মামলা কিভাবে করবেন, রেজিস্টার কিভাবে মেনটেন করবেন, এবং আপনার ভ্যাট অফিসের অডিট কিভাবে মোকাবিলা করবেন, এই সবগুলো অ্যাসপেক্টেই আপনারা আমাদের পুরো কোর্সে পাবেন। তো আমি আজকে যে জিনিসটা আপনারা জানেন বহুল আলোচিত যে জিনিসটা, সেটা বিবরণে আলোচনা করব। যে টপিকসটা হচ্ছে আমাদের উৎসে কর্তন। আপনারা ভ্যাট কি সেটা তো আপনারা জানেন যে ভ্যাট হচ্ছে, আমি ওই আজকের একটু শেয়ারিং এ একটু সমস্যা আছে, আপনাদেরকে কোর্সটা আছে ওখানে আবার যেতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, আমি মুখেই বলছি। ভ্যাটটা আসলে আপনারা অনেকেই জানেন, ভ্যাট হচ্ছে ভ্যালুয়েটেড ট্যাক্স, অর্থাৎ আপনি যেই মূল্য সংযোজন করবেন সেটার উপরে ভ্যাট দিতে হবে। অর্থাৎ অনেকেই আমাদের ব্যবসায়ীরা, বিশেষ করে ভ্যাটটা আমাদের মেনটেন করে ব্যবসায়ীরা যারা ব্যবসা করবেন তাদেরই ভ্যাটটা বেশি জানার দরকার, কিন্তু যিনি ভ্যাট দিচ্ছেন তিনি একটু জানতে পারেন যে আসলে ভ্যাটটা কিভাবে কাজ করে। তো আমরা যারা ব্যবসায়ী, যারা রেজিস্টার্ড ব্যবসায়ী, আনরেজিস্টার্ড ব্যবসায়ী, দুজনের জন্য ভ্যাট কি জিনিস সেটা জানা দরকার আছে। আপনারা জানেন যে
ভ্যাটের উৎপত্তি কি সেটা আপনারা আমরা যখন পুরো কোর্সে যাব, ভ্যাটটা কিভাবে কাজ করে, ভ্যাটের চেইনটা কি, ভ্যাটের মানে স্টেপগুলো কি, এগুলো আমরা ডিসকাস করবো। তারই মধ্যে একটা অংশ হচ্ছে যে উৎস মূসক কর্তন বা ভিডিএস, আমরা যেটাকে ইংরেজিতে বলি ভ্যাট ডিডাক্টেড এট সোর্স। তো ভ্যাট সংযোজন বলতে আপনি 100 টাকা দিয়ে একটা পণ্য কিনলেন, তার সাথে যদি 50 টাকা সংযোজন করেন, তাহলে ওই 50 টাকার উপরে আপনাকে ভ্যাট কালেকশন করতে হবে। অর্থাৎ আপনি যেটা ভ্যাটের যে সিস্টেমটা হচ্ছে যে আপনি যেটা ভ্যাট দিয়ে আসবেন, আবার যেটা বিক্রি করবেন সেই ভ্যাটটা আপনি আদায় করে আপনি যেটা দিয়েছেন সেটা সমন্বয় করে বাকি ভ্যাটটুকু আপনি সরকারকে জমা দিয়ে দেবেন। অর্থাৎ আপনার জন্য যে কাজটা হচ্ছে যে ডিডাক্ট করা, আপনার কাজ হচ্ছে ভ্যাট আদায় করা এবং ডিডাক্ট করা। একজন ব্যবসায়ী হিসাবে, একজন রেজিস্টার্ড বা আনরেজিস্টার্ড ব্যবসায়ী হিসাবে আপনাকে কি করতে হবে? ভ্যাট আদায় করতে হবে অথবা ভ্যাট উৎসে কর্তন করতে হবে। দুটো কাজই আপনাকে করতে হবে এট এ টাইম। তো আমরা আদায়ের দিকে যাচ্ছি না। আদায় বলতে যেরকম আমরা ভ্যাট যখন আপনি সেল করবেন, সে সেলের উপর আপনাকে একটা ভ্যাট দিতে হবে। তো ভ্যাটটা আপনি কাস্টমার থেকে, ইউজার যারা, বিশেষ করে যিনি আপনার সেবাটা নেবেন বা পণ্যটা কিনবেন, তার থেকে আপনি ভ্যাটটা আদায় করবেন। আবার অনেক ক্ষেত্রে আপনি যখন ভ্যাট টাকাটা পরিশোধ করবেন, সেক্ষেত্রে আপনি উৎসে ভ্যাটটা কেটে রাখবেন। যেমন ধরুন আপনাকে, আমরা এই জিনিস এই টার্মটা এখানে আসছি যে যখন আমরা বিক্রয় করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ভ্যাটটা কাস্টমার থেকে আদায় করে নিই। আবার যখন আমি ক্রয় করি, অর্থাৎ মালটা কিনি, কেনার সময় আমি আবার যখন পরিশোধ করি, তখন কিন্তু আবার এই পরিশোধের সময় আমি কিন্তু তার থেকে একটা ভ্যাট অগ্রিম আদায় করে রাখি, কেটে রাখি। যে এটা কাটার উদ্দেশ্য হচ্ছে যে যদি ওই ভ্যাটটা তিনি যদি সরকারকে না দেন, এই জন্য সরকার আপনাকে কি করলো, একজন উৎসে কর্তনকারী সত্তা হিসেবে, মানে সবাই কিন্তু ভ্যাটটা কাটতে পারবে না। অর্থাৎ আপনাকে যদি সরকার অনুমতি দেয় যে আপনি ভ্যাটটা কাটবেন, তাহলে আপনি হচ্ছেন উৎসে কর্তনকারী, অর্থাৎ আপনি হচ্ছেন উৎসে একজন অথরাইজ কর্তনকারী। আপনি আপনার যে পণ্য মূল্য কিনবেন, সেই পণ্য মূল্য পরিশোধের সময় ওই পরিশোধকারী যিনি আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছেন, তাকে পরিশোধ করার সময় টাকাটা আপনি কেটে রেখে দিবেন। এটাকে বলে উৎসে কর্তন। তা আমরা জানি এখানে এই ভ্যাটের উৎসে কর্তন নিয়ে যদি কথা হয়, তাহলে একটা জিনিস আপনাকে জানতে হবে যে আমাদের ভ্যাট আইন, বিধি এবং ভ্যাট কিভাবে কাজ করে সেটা আপনাকে জানতে হবে। আপনারা জানেন ভ্যাট আইন 2012, এটা আমাদের 2019 সাল থেকে ইমপ্লিমেন্ট হয়েছে। 1 জুলাই 2019 সাল থেকে এটা ইমপ্লিমেন্ট হয়েছে। 2012 সালে যদিও আমাদের শুল্ক আইনটা, এই ভ্যাট আইনটা পাস হয়েছে, এই ভ্যাট আইনটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে 19 জুলাই 2019। তো তখন থেকে আমরা এই যে ভ্যাট আইন, মূল্য সংযোজন কর এবং সম্পর্ক শুল্ক আইন 2012 নামে পরিচিত। আপনারা জানেন যে কোনো আইনের সাথে একটা বিধিমালা থাকে, অর্থাৎ আপনার আইনটা কিভাবে কার্যকরী করবেন সেই জন্য কতগুলো বিধিমালাও 2016, মূল্য সংযোজন কর এবং সম্পর্ক শুল্ক বিধিমালা 2016। এরপরে আসবে কি, খেয়াল রাখতে হবে যে শিডিউল, আমাদের ভ্যাট আইনে 3টা শিডিউল আছে। প্রথম শিডিউল, দ্বিতীয় শিডিউল এবং 3টে শিডিউল। আপনারা যারা ভ্যাটের পরীক্ষা দিবেন তাদেরকে কিন্তু এই বিষয়গুলো, এই লেকচারের মাধ্যমে আপনি অনেকগুলো জিনিস আপনি মাথায় রাখলে আপনি এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসবে, আপনারা সেই পরীক্ষায় দিয়েও আপনারা সেটা আপনাদের বেনিফিটেড হবে। তো এই যে বিধিমালা, তারপরে শিডিউল, তারপরে আমি যেটার জন্য আসলাম বিধিমালা, বিধিমালার পরে হচ্ছে আপনার এসআরও। হ্যাঁ, এসআরও, এই যে এসআরও কথাটা কেন আসছে, স্ট্যাটিউটরি রেগুলেটরি মানে রেগুলার অর্ডার, যেটা আমরা বলি যে সরকার মাঝে মাঝে এই আইনটাকে কার্যকরী করার জন্য বিধিমালা করে এবং কতগুলো এসআরও জারি করে। তা আমাদের উৎসে কর কর্তন বা উৎসে কর কর্তন যে বিষয়টা আসছে, এটা কিন্তু একটা বিধিমালা দ্বারা পাশ করা, অর্থাৎ এই বিষয়টা কিন্তু আপনি আইনে পাবেন না। যেমন উৎসে কর্তনটা কি, উৎসে কর্তন কারা করবে, উৎসে কর্তন কিভাবে করতে হবে, কোথায় জমা দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনি কোথাও আইনে পাবেন না। কোথায় পাবেন আপনি? আপনি বিধিমালাতে পাবেন। বিধিমালাতে গিয়ে আপনি ডিটেইলস পাবেন যে উৎসে কর্তনের যত রকমের প্রশ্ন আছে সেখানে বিধিমালাতে আপনারা পাবেন। আপনারা জানেন আমাদের উৎসে করের একটা বিধিমালা 2021 সালে হয়েছিল। সেই বিধিমালাটা 2025 সালে পরিবর্তন হয়ে 1 জুলাই 2025 থেকে এই বিধিমালাটা পাস হয়েছে, মানে কার্যকরী। তো এখানে আমি একটু আপনাদের পিছনে যাই, একটু দেখাই। জনাব আবু হোসেন ভাই, একটু জি আপনি মিউট করে ফেলুন, আপনি মিউট করে রাখুন, আপনার কাছে একটু নয়েজ আসছে। আমি আপনাদেরকে একটু এই প্রসঙ্গে বলে রাখি
আপনারা কেউ এখন প্রশ্ন করবেন না, আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। হ্যাঁ, এখানে দেখেন, আমি প্রতিটা একটা টপিক্সের পরে আপনাদেরকে সুযোগ দিব, আপনারা প্রশ্ন করতে পারবেন, তবে মাঝখানে প্রশ্ন করবেন দয়া করে। এই যে নোট এসআরও, এই যে এসআরও 182 2025 310, এটা 27 মে 2025 পাস করছে। এটা কিন্তু ইফেক্টিভ 1 জুলাই থেকে। এই বিধিমালার ভিতরে আমি আজকে যে আলোচনাগুলো করছি এই সমস্ত এসআরওতে বলা আছে, এই এসআরওতে এই কথাগুলো বলা আছে, সেখান থেকে আমি এগুলো নিয়েছি। অর্থাৎ এটা কিন্তু আইনি নাই, এটা আপনাদের মনে রাখতে হবে। আইনের বাইরে গিয়ে এটা আবার এসআরও দিয়ে এগুলোকে সামারাইজ করা হয়েছে যে কি কি জিনিস আমাদের উৎসে কর্তন সম্বন্ধে, উৎসে ভ্যাট কর্তন সম্বন্ধে থাকবে, সেটা বলা আছে। তাহলে আমরা এখন আসি, আমরা আশা করি যে উৎসে কর্তনকে, এই উৎসে মূসক কর্তনকে এটা বুঝতে পেরেছেন যে আপনি যখন আপনি একজন ক্রেতা এবং আপনি একজন বিক্রেতা, আবার আপনি একজন ক্রেতা। আপনি কি করেন? ব্যবসা করেন। আপনি মালটা ক্রয় করে তারপরে বিক্রি করবেন। আচ্ছা, ক্রয় করার সময় আপনি কি করেন? একজন ব্যক্তি থেকে যদি আপনি ক্রয় করেন, তো ক্রয় করার পরে আমরা তাকে কি করি? পণের মূল্য, অর্থাৎ আমরা ভ্যাটের ভাষায় এটাকে পণ বলা হয়, অর্থাৎ টাকা মূল্য পরিশোধ করার সময় আপনি কি করবেন? ওই পরিশোধকারী যিনি যিনি গ্রহীতা, টাকার গ্রহীতাকে আপনি কি করবেন? তাকে তার নির্দিষ্ট পরিমাণ ভ্যাট, তার তার জন্য যে ভ্যাট কর্তন প্রযোজ্য, সেই ভ্যাটটা আপনি কেটে রাখিয়ে দেবেন। কেটে রেখে বাকিটা আপনি তাকে পরিশোধ করবেন। এটি হচ্ছে আপনি উৎসে মূসক কর্তন। এরপরে আসি, উৎসে মূসক কর্তনকারী সত্তা কারা? এগুলো কিন্তু এসআরও থেকে নেওয়া। উৎসে মূসক কর্তনকারী সত্তা, এখানে প্রশ্ন হলো যে সত্তা বলতে কি, কারা অথরাইজড পার্সন? অর্থাৎ আপনি যদি একজন ব্যক্তি হন, তাহলে কি আপনি কি উৎসে মূসক কর্তন করতে পারবেন? পারবেন না। আপনি যদি একজন, মনে করেন দোকানদার, সাধারণ দোকানদার, প্রোপাইটার, আপনি মনে করেন মুদি দোকানদারি করেন, তাহলে আপনি কি উৎসে মূসক কর্তন করতে পারবেন? আপনি কি বিডিএস করতে পারবেন? পারবেন না। তাহলে কাদের জন্য প্রযোজ্য? আপনি ইচ্ছা করলেই, আপনি যদি এ ধরনের কাজ করেন, আপনাকে এটা বেআইনি হবে। তাহলে এখন আপনি একজনকে, অর্থাৎ আপনি যদি একজন মুদির দোকানদার হন, আপনি তো মাল পণ্য ক্রয় করেন, আবার কাউকে টাকা পরিশোধ করেন, কিন্তু যেহেতু আপনি প্রোপ্রাইটারশিপ ফার্ম, আপনার জন্য কিন্তু মূসক কর্তনটা প্রযোজ্য নয়, এবং আপনি প্রযোজ্য নয়, আপনি কাটতে পারবেন না, আপনি অথরাইজ পারসন না। তাহলে কাদের জন্য এই কর্তনকারী, এই কর্তন করার জন্য অর্ডার দেওয়া হয়েছে? অর্ডার বলতে সরকার, সরকার কাদেরকে অথরাইজ করছে? অনেকেই প্রশ্ন করে বিজনেসম্যানরা যে আমাদেরকে এত কষ্ট দেয় কেন, আমরা আবার কাটবো, না কাটলে আমাদের জরিমানা আছে, আমাদের শাস্তি আছে। অ্যাকচুয়ালি কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আপনি রাষ্ট্রের আইন কানুন দ্বারা আপনি চলবেন। সেক্ষেত্রে সরকার চায় যারা একজন রেজিস্টার্ড ভ্যাট রেজিস্টার্ড হবেন, সরকার আপনাদের কাছে আশা করে যে আপনারা সরকারের পক্ষে একজন ব্যক্তির ভ্যাট আদায় করে রাখবেন। কারণ হচ্ছে যে আপনাকে কেন এই দায়িত্ব দেওয়া হয়েছে এটা পরে বুঝবেন। কারণ হচ্ছে যদি আপনি যদি না কেটে রাখেন, এই ব্যক্তি আর কোনো ভ্যাট দিবে না। এই জন্য সরকার আপনাকে ইনভলভ করে রাখছে, কারণ এই লোকের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। শুধু আপনার কাছে টাকা নেওয়ার সময় একবার আসবে, তখন আপনাকে সরকার বাধ্যতামূলকভাবে বলছে তুমি কেটে রেখে দিবা, কেটে রেখে আমাকে জমা দিয়ে দিবা, কারণ এই লোককে আমি চিনি না, ওই লোককে আমি ধরতে পারবো না, তোমার মাধ্যমে আমি তাকে ধরবো, যেহেতু তোমার কাছে টাকা পাবে। এই কাজটা আপনাকে করতে হবে। এই জন্য আপনাকে একজন রেজিস্টার্ড, একজন বিজনেসম্যানকে, ভ্যাট রেজিস্টার্ডকে বলা হয় ট্রাস্টি অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ আপনি গভর্নমেন্টের পক্ষেই একজন অথরাইজ পার্সন। তো কারা সেই অথরাইজ পার্সন? আপনি দেখেন আইনের আমাদের ধারা 2-11 বলা আছে, এবং আমাদের এসআরওতে বলা আছে যে মূসক কর্তনকারী সত্তা কারা। এগুলো আমরা, এই যে 2-11 কিন্তু সংজ্ঞাতে বলা আছে সত্তা, আর বিধিতেও, সরি, এসআরওতে ওটাই ক্লিয়ার করা হয়েছে কারা সত্তা আছে। যেমন কোনো সরকারি সত্তা, অর্থাৎ আপনি জানেন যে কোনো গভর্নমেন্ট অথরিটি, যে কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠান, আপনার যখনই আপনি তার কাছে কোনো পণ্য সাপ্লাই দিবেন, সে আপনার কাছ থেকে আপনার প্রযোজ্য রেট অনুসারে উৎসে ভ্যাটটা কেটে রেখে দিবে। আপনি ধরেন এনজিও বিষয়ক ব্যুরো, যারা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান, তারাও কিন্তু উৎসে ভ্যাট কাটবেন। কোনো ব্যাংক, বীমা কোম্পানি, অনুপাত্তিক প্রতিষ্ঠান আপনাকে টাকা পরিশোধ করার সময় ভ্যাট কেটে রেখে দিবেন। কোনো মাধ্যমিক বা তদন্ত পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে যখন টাকা পরিশোধ করবে, ভ্যাট কেটে রেখে দিবেন। কোনো লিমিটেড কোম্পানি, খেয়াল রাখবেন, কোনো লিমিটেড কোম্পানি যখন আপনাকে কোনো টাকা দিবে, তারাও কিন্তু তার ভ্যাটটা কেটে রেখে দিবে। এছাড়াও নতুনভাবে সংযোজন করা হয়েছে, যেটা 1 জুলাই গত বছর থেকে ইফেক্টিভ, যে 10 কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। এখন আমি একটু আগে বললাম যে কোনো প্রোপ্রাইটার ভ্যাট কাটতে পারবে না, কিন্তু যদি আপনার টার্নওভার যদি 10 কোটি টাকার উপরে হয়, অর্থাৎ 10 কোটি টাকার সমপরিমাণ হয়, তাহলে কিন্তু আপনি উৎসে কর্তনকারী সত্তা হিসেবে গণ্য হবেন, অর্থাৎ আপনি একটা বড় প্রতিষ্ঠান, আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে ব্যক্তি হলেও যদি তার টার্নওভার 10 কোটি টাকা হয়, সেই ক্ষেত্রে আপনাকে উৎসে কর্তন করতে হবে। অর্থাৎ
টাকা পরিশোধ করার সময়, অর্থাৎ যিনি আপনার কাছ থেকে পণ্যটা বিক্রি করেছেন তার টাকা পরিশোধ করার সময় আপনি ভ্যাট কেটে রেখে দেবেন। আপনি কিভাবে কাটবেন, কত রেট কাটবেন সেটা আমি পরবর্তীতে আসতেছি, সেটা কখন কাটবেন সেটা পরবর্তীতে আমরা ডিসকাস করব। এবং এটা 182 এই এসআরও দ্বারা এটা সংজ্ঞায়িত করা আছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে উৎসে মূসক ভ্যাটন উৎসে ভ্যাট কর্তন কি বা মূসক কর্তন কি, আর উৎসে মূসক কর্তনকারী সত্তা কারা, এটা আমরা একটু আলোচনা করলাম। এখন আমি একটু পরে প্রশ্নের জন্য থামবো, কি হারে উৎস মূসক কর্তন করতে হবে। আপনি আপনাকে যখন একটা মানুষকে পেমেন্ট করবেন, আপনার জানা থাকতে হবে যে আমি কোন হারে তার থেকে টাকাটা কাটবো। উৎসে মূল্য সংকর্তন করতে হলে আদায় বিধিমালা, এই যে আমি বললাম আমাদের একটা বিধিমালা আছে, সেই বিধিমালা অনুসারে 2021 অনুযায়ী যে কিন্তু উৎস কর্তন করতে হবে তা নিব 2021 না, এটা হবে 2025 হবে, একটু আপনার কারেকশন করে যাবেন। আমরা যেটা ওই নতুন যে চার্টটা দিয়েছে সেই অনুসারে আমাদের কাটতে হবে, এটা আমরা পরবর্তীতে আপনাকে চার্টটা দিব। তারপরে বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাইরে হতে বাংলাদেশের সেবা গ্রহণ করলে কি হারে কর্তন করতে হবে, এটাও আমরা আমরা পরবর্তী ডিসকাস করি। অর্থাৎ বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাইরে হতে বাংলাদেশের কোনো সেবা, অর্থাৎ আপনি জানেন যে আপনি যদি বাংলাদেশের বিদেশ থেকে কোনো কনসালটেন্টের যদি কোনো সেবা নেন, তাহলে সেই ক্ষেত্রে এই সেবাটা কি হারে কাটবো সেটা যার যার ক্ষেত্রে যেভাবে কাটবে এবং সেটা কারা কাটবে সেটা বলা, যারা বিল পরিশোধের সাথে সম্পৃক্ত থাকবে তারা কাটবে, যেমন ব্যাংক কাটবে। প্রযোজ্য হারে সমুদ্র মূসক, এখানে কিন্তু এর কোনো কিছুই বলা হয়নি, মূসকের উৎসে কর্তনের হারটা বলা হয়নি, কারণ এটা একটা চার্ট আছে, চার্টে আমরা বলবো। ঠিক আছে, তাহলে এখানে যিনি এই যে ভৌগোলিক সীমানার বাইরে, যেমন আপনি বিদেশ থেকে একজনের সেবা নিলেন, কনসালটেন্সি সেবা নিলেন, এখন তাকে যখন আপনি পেমেন্ট করবেন আপনার স্থানীয় কোনো ব্যাংকের মাধ্যমে যখন পেমেন্ট করবেন, তখন ব্যাংক ওই টাকাটা পেড করার সময় উৎস মূসক কর্তন করবে, সেক্ষেত্রে কিন্তু আপনি কাটবেন না, সেটা ব্যাংক কাটবে। এই কথাই বলা হচ্ছে। ভৌগোলিক সীমানার বাইরে হতে যদি বাংলাদেশ কোনো সেবা আপনি গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিভাবে উৎস মূসক করতে হবে সেটা বলা হচ্ছে। তারপরে সেবা ক্রয়ের বিপরীতে ব্যাংক যদি আভ্যন্তরীণ ঋণপত্র বা অন্য কোনো মাধ্যমে ক্রেতা ঋণ পরিশোধ করেন, তাহলে সেক্ষেত্রে এখানে তো আমরা সেটা জানি, আপনার কোনো ঋণ বা কোনো এই ব্যাংক ঋণ বা যে কোনো আপনার ঋণপত্র বা এলসি, এইসব পেমেন্টের ক্ষেত্রে যদি আমরা যখন পেমেন্ট করবো, সেটা আপনারা জানেন অনেকেই ব্যাংকের মাধ্যমে এটা পেমেন্ট হয়, অর্থাৎ সেক্ষেত্রে সেটা ব্যাংক কাটবে, অর্থাৎ সে হচ্ছে ব্যাংক সেটার মূসক কর্তনকারী সত্তা। তার সরকারি বিভিন্ন লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিট ইত্যাদির ক্ষেত্রে উৎস মূসক কর্তন করতে হবে, এটা একটু ভিন্ন। আপনারা জানেন যে আমাদের তো উৎস মূসক কর্তনকারী সত্তা এখানে বলা আছে, যেমন কোম্পানি আছে, সরকার আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, এগুলো আছে, কিন্তু এখানে বলা হচ্ছে কি সরকারি বিভিন্ন লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিট ইত্যাদির ক্ষেত্রে উৎসবন করতে হবে। যারা সরকারি আদার সরকারি সাহিত্য, যেমন সিটি কর্পোরেশনে আপনি ট্রেড লাইসেন্স করতে যাবেন, সেখানে আপনাকে ভ্যাট দিতে হবে। আপনি কোনো কিছু লাইসেন্স রিনিউয়াল করতে যাবেন, সেখানে আপনাকে ভ্যাট দিতে হবে। আইআরসি করতে যাবেন, সেখানে আইআরসি অথরিটি আপনাকে ভ্যাট কেটে রাখবে। এইটাকে বলা হচ্ছে অর্থাৎ যে কোনো লাইসেন্স নিয়ে রিনিউয়াল অথবা আপনি যদি নতুন করতে যান, সেগুলো করতে গেলে আপনাকে 15% হারে সেটা মূসক করতে হবে। অথবা যে কোনো গভর্নমেন্টের যে কোনো ফি আপনি যখন রিনিউয়াল করতে যাবেন, তখন আপনার জন্য সেই ফিটা হচ্ছে 15% ফিক্সড করা আছে। 15% হারে এই লাইসেন্স রিনিউয়াল, রেজিস্ট্রেশন, পারমিট ইত্যাদির ক্ষেত্রে মূসক কর্তন করতে হবে, উৎস মূসক কর্তন করতে হবে। অর্থাৎ আপনি যখন লাইসেন্স করতে যাবেন, সেক্ষেত্রে তারা রেখে দিবে, আপনার থেকে টাকাটা কেটে রেখে দিবে। স্থান এবং স্থাপনার ভাড়া গ্রহণের ক্ষেত্রে মূসক কর্তন, এটা অনেকেই প্রশ্ন করে, আপনারা জানেন যে ভাড়ার ক্ষেত্রে উৎস মূসক কর্তন করবে কে। আপনারা সবসময় মনে রাখবেন, আপনারা জানেন যিনি সেবা গ্রহণ করেন তিনিই কিন্তু ভ্যাট দেন, তিনি কিন্তু ভ্যাট দিবেন, যেহেতু ভাড়াটা হচ্ছে যিনি ভাড়াটিয়া, অর্থাৎ তিনি কিন্তু সেবাটা নিচ্ছেন, তাহলে ভ্যাটটা ওনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি বাড়িওয়ালা হন, ভ্যাটটা কিন্তু আপনি দিবেন না, আপনি দিবেন যিনি ভাড়াটিয়া, তিনি কিন্তু ভ্যাটটা পরিশোধ করতে হবে, কারণ তিনি কিন্তু এই ভাড়ার সেবাটা গ্রহণ করছেন। এটা একটা স্পেসিফিক বলা হচ্ছে, এগুলো কিন্তু ব্যতিক্রম, এই জন্য এগুলো আলাদাভাবে বলা হচ্ছে। আর কোন কোন ক্ষেত্রে মূসক কর্তন করতে হবে না, এটা এটার আসার আগে আমি এখানে যে আলোচনাটা করলাম, এই স্থান স্থাপনার ভাড়া কে কাটবে, সরকারি বিভিন্ন লাইসেন্স, তারপরে সেবা করে বিভাগতে কি হারে কাটবেন, বাংলাদেশ ভৌগোলিক সীমানার বাইরে হতে সেবা গ্রহণ করলে কি হারে কে কর্তন করবে, তবে উৎসমর্থ কর্তন কি এবং সত্তা কারা, এই যে আমি আলোচনা করলাম, এই পর্যন্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি 2 মিনিট সময় দিলাম। আপনারা আনমিউট করে প্রশ্ন করেন প্লিজ। প্রশ্ন আছে আপনাদের, আমি এগিয়ে যাব। কোনো প্রশ্ন নাই, আপনারা একটা কাজ করবেন, প্রশ্ন থাকে করুন একটু হয়তো আপনাদের সামনে কি কলম এবং খাতা কি বা নোটবুক কি আছে, একটু কাইন্ডলি আপনারা যদি সামনে নিয়ে বসেন তাহলে ভালো হয়, কারণ হচ্ছে যে আমি যখন বলবো আপনাদের প্রশ্ন আসলে আপনারা একটু নোট করে রাখবেন, তখন আপনার প্রশ্নটা করবেন, ঠিক আছে? তাহলে আমি আপনাদের প্রশ্ন নাই না? না স্যার, থ্যাংক ইউ স্যার।
ওকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার স্যার বিষয়টা হচ্ছে স্যার এক মালিকানা প্রতিষ্ঠান হলে 10 কোটি টাকার উপরে হলে তখন তাকে মানে ভ্যাট দিতে হবে এরকম, মানে জি জাস্ট কনফার্ম হচ্ছে। জি জি, হ্যাঁ হ্যাঁ। জি আপনি ধন্যবাদ যদি স্যার। এক মালিকানা হন, ওই জন্য আগে ছিল না, আগে যারা ট্রেডার ছিল তাদের জন্য এক মালিকানা ছিল না, এখন সেটা করা হয়েছে আর কি। হ্যাঁ, 10 কোটি টাকা হলে আপনি মানে ভ্যাট কাটতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ 10 কোটি টাকা যাদের মনে করেন টার্ন ওভার, তাদের তো নিশ্চয়ই অনেক বড় ভলিউম, তাই না, অনেক বড় প্রতিষ্ঠান, ম্যান পাওয়ার আছে। জি তাহলে ধন্যবাদ স্যার। এখন যে বিষয়টা এখন আলোচনা করব, যে কোন কোন ক্ষেত্রে আমরা এতক্ষণ আলোচনা করছি যে মনে করেন ভ্যাট কাটতে হবে, অর্থাৎ উৎসে ভ্যাট কাটতে হবে। এই বিষয়টা আপনাদেরকে বোঝানো হয়েছে যে কোন কোন ক্ষেত্রে আপনি ভ্যাট কাটবেন, কোন হারে কাটবেন। এখন কোন কোন ক্ষেত্রে কাটতে হবে না, অর্থাৎ আপনাকে যদি কেউ মাল সাপ্লাই দেয়, অর্থাৎ আপনি একজন ক্রেতা, আপনি কিন্তু একজন বিজনেসম্যান, বাট আপনি তো মালটা কিনছেন, সেবা বা মাল যেটাই আপনি একটা পণ্য কিনছেন, কেনার পরে আপনি বিক্রি করবেন। তো সেক্ষেত্রে আপনি যখন কিনবেন, তখন কোন ক্ষেত্রে এই কেনার টাকা পরিশোধ করার সময় আপনি উৎস মূসক কর্তন করতে হবে না, সেই বিষয়টাই এখানে আলোচনা করব। তো আপনারা জানেন উৎস মূল্য সংশোধন কর কর্তনের আদায় বিধিমালা 2021-এর বিধি 5 অনুযায়ী যেসব ক্ষেত্রে উৎস মূসক করতে হবে না তার নির্ভর হবে। আপনারা জানেন যে উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, আপনারা অনেক সময় জানেন যে উৎপাদনকারী থাকে, আবার ইম্পোর্টার থাকে, আবার ব্যবসায়ী থাকে। হ্যাঁ, আবার যারা সেবা প্রদান করে, 3 রকমের আমরা আহ, আমাদের বিজনেস বা অর্থনৈতিক কার্যক্রম হয়। অর্থাৎ কেউ আছে যে প্রডিউস করে, উৎপাদন করে, উৎপাদন করে মালগুলো বাজার বিক্রি করে। আবার কেউ আছে ইম্পোর্ট করে, তারপরে বাজারে মালগুলো যেভাবে যেই অবস্থায় এনেছে সেই অবস্থায় বিক্রি করে। তো সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে, নর্মালি আমরা বলি যে ইম্পোর্টার, এবং আরেকটা ভাষা হচ্ছে তারা ট্রেডার। তারা যেহেতু ইনটেক মালটা ইম্পোর্ট করে বা অন্য লোকাল থেকে কিনেও তারা সেল করতে পারে, তাদেরকে ব্যবসায়ী বলা হয়। আরেকটা হচ্ছে যে আমরা সেবা প্রদান করতে পারি, সেবার ক্ষেত্রে আমরা অনেক সময় ওখানে তো ইম্পোর্টের বিষয় থাকে না, সেবা প্রদান করি। তাহলে আমরা এখানে যে স্ট্যাটাস হচ্ছে, উৎপাদনকারী যদি 15% হারে বা হ্রাসকৃত হারে বা সুনির্দিষ্ট মূসক আরোপিত এইরূপ কোনো পণ্য উক্ত হার বা উল্লেখপূর্বক 6.3 চালানপত্র আপনাকে দেয়, তাহলে আপনি সেক্ষেত্রে করবেন। এখানে আমি যে জিনিসটা আপনারা পরে পরে নেবেন, অর্থাৎ আপনি যদি একজন উৎপাদনকারী হন, তাহলে আপনার জন্য প্রযোজ্য হচ্ছে যে আপনার 15% হোক, অথবা হ্রাসকারী হারে হোক, অথবা সুনির্দিষ্ট হোক। আপনারা জানেন হ্রাসকৃত হার মানে হচ্ছে কোনো কোনো কোম্পানির জন্য বা কোনো কোনো উৎপাদনকারীর জন্য কিন্তু 15% প্রযোজ্য নয়, তার জন্য হয়তো 10% প্রযোজ্য হতে পারে, 0 প্রযোজ্য হতে পারে, যে কোনো হার হতে পারে। অথবা যেমন যারা রড সিমেন্ট বিক্রি করে তার যদি সুনির্দিষ্ট হার আছে, যারা সিমেন্ট রড বিক্রি করে তারা টন হিসেবে একটা রেট আছে। তো যার জন্য যে হার প্রযোজ্য, সেই হার অনুসারে যদি তিনি আপনাকে এই যে চালানপত্র, যেটা কর চালানপত্র দিয়ে যদি আপনাকে পণ্যটা সরবরাহ করে, তাহলে আপনি কি করবেন, আপনি তাকে সেই ক্ষেত্রে তার কাছ থেকে মূসক বা উৎস মূসক কর্তন করবেন না। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার মূসক কর্তন করতে হবে না। এই এই জিনিসটাই এখানে বোঝানো হচ্ছে যে আপনাকে এই ক্ষেত্রে মূসক কর্তন করার দায়বদ্ধতা নেই। তবে যেই ক্ষেত্রে মনে করেন যারা মানে উক্ত সবাইকে এখানে ইয়ে হয়েছে, যে অনেক সময় দেখা যাচ্ছে ভ্যাটের সেই কোম্পানি না, উৎপাদন মানে একটা কোম্পানি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে যিনি 15% যদি আপনাকে চালান করে 6.3 দেয়, এবং সেক্ষেত্রে দেখবেন যে ওই ব্যক্তির যদি মূসক সম্ভাবনা থাকে, সম্ভাবনা মানে উনি 12 মাসে মূসক বা রিটার্ন দাখিল করছেন, ওইরকম যদি সম্ভাবনা সার্টিফিকেট, উনি সম্ভাবনা সার্টিফিকেট মানে একটা আপনাকে যদি এটাকে আছে মানে আপনি ভ্যাট কমপ্লায়েন্স কোনো ব্যক্তি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি মূসক উচ্চ মূসক কাটতে হবে না। তারপরে 2 নম্বরে হচ্ছে যে আপনার, তাহলে এখানে যেটা বললাম যে উৎপাদনকারী 15% হারে বা হ্রাসকৃত হারে বা সুনির্দিষ্ট মূসক আরোপিত রয়েছে এরূপ কোনো পণ্য যদি উনি 6.3 এই কর চালানটা দিয়ে আপনার কাছে সাপ্লাই দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি উৎস মূসক কর্তন করতে হবে না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে উৎপাদনকারী যদি না হয়ে থাকে, যদি অন্য কোনো প্রতিষ্ঠান যারা উৎপাদনকারী না, কিন্তু আমরা আপনাকে 15% হারে সে আপনাকে কর চালান করলো,
এবং সেক্ষেত্রে যদি উৎপাদনকারী না হয়, আপনি তার কাছ থেকে একটা মূসক সমমানপত্র সরবরাহ নেবেন। অর্থাৎ উনি যে রিটার্ন দেয় রেগুলার বা প্রতি মাসে দেয়, এই জিনিসটা সমমানপত্র সংগ্রহ করে তারপরে তার কাছ থেকে আপনারা মূসক কর্তন করবেন না। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে যে অর্থাৎ যিনি উৎপাদনকারী অথবা উৎপাদনকারী নয়, উৎপাদনকারীর জন্য 15% হতে পারে, অথবা সুনির্দিষ্ট হার হতে পারে, অথবা রিডিউসিং হার হতে পারে। আর অনেক ক্ষেত্রে যারা 15% হার যাদের জন্য প্রযোজ্য, যারা উৎপাদনকারী নয়, উৎপাদনকারী যারা নয় তাদের জন্য 15% মাস্ট আপনাকে চালান করতে হবে। এবং সেটা অবশ্যই সে কি করতে হবে, আপনাকে উনি যে 12 মাস যে রিটার্ন দিয়েছে এটা একটা সমমানপত্র আপনাকে দাখিল করতে হবে। সেক্ষেত্রে আপনি উৎস মূসক কর্তন করতে হবে না। দুই, আমরা দুইতে আসছি, বিধি 3 উপবিধি 2 ছকে সেবা ব্যতীত অন্য কোনো, আমরা এখানে বিধি 3 উপবিধি 2 এই জিনিসটা পরে বুঝবো। অর্থাৎ একটা ছক আছে, এই ছকের সেবা ব্যতীত অন্য কোনো সেবার ক্ষেত্রে সেবা সরবরাহকারী ফরম মূসক 6.3 এর মাধ্যমে সেবা সরবরাহ করলে উৎসে মূসক কর্তন করতে হবে না। অর্থাৎ আমাদের যেই বিধিতে একটা কি আছে, চার্ট দেওয়া আছে, যে ছক দেওয়া আছে কোন কোন সেবার ক্ষেত্রে আমরা মূসক কাটতেই হবে এটা বলা আছে। তাহলে সেগুলো ছাড়া অন্য কোনো যদি সেবা আপনাকে দেয় এবং সেটা যদি 6.3 ইস্যু করে এবং 15% যদি আপনাকে 6.3 আপনাকে ইস্যু করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মূসক কাটবেন না। অর্থাৎ একটা আপনাকে আবার বলি, সেবার ক্ষেত্রে আমি ওখানে পণ্যের ক্ষেত্রে বলছি, সেবার ক্ষেত্রে এই বর্ণিত ছকে যে সেবাগুলো বলা আছে এই ক্ষেত্রে অবশ্যই আপনি মূসক কাটবেন। এটা আমরা পরবর্তীতে স্লাইডে দেখাবো। আর এর বাদ বাকি ওই সেবা ব্যতীত যে কোনো সেবা যদি আপনার যেই 6.3 যদি আপনাকে ইস্যু করে, তাহলে সেক্ষেত্রে আপনি মূসক কর্তন করতে হবে না। তবে ছকে যে সেবাগুলো দেওয়া আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মূসক কর্তন করতে হবে। তারপর 3 নম্বরে আসেন, জ্বালানি তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ফোন পরিষেবার বিল পরিশোধের ক্ষেত্রে উৎসমত করতে হবে না। অর্থাৎ আপনারা জানেন, আপনি যদি আপনার গ্যাস বিল দিতে যান, এটা তো পরিশোধ, তাহলে সেক্ষেত্রে কি আপনি উৎস মূসক কাটবেন? কাটবেন না। অর্থাৎ সরকারি এই যে সেবাগুলো আপনি যখন নিবেন, এগুলো বিল পরিশোধের ক্ষেত্রে আপনাকে মূসক কর্তন করতে হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার জন্য মূসক কর্তন করা, অর্থাৎ আপনি যদি কোনো বিজনেসম্যান হন, আপনি যদি বিদ্যুৎ বিল দিতে যান, তাহলে সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিলটা মূসক কর্তন না করেই দিতে পারবেন। সেখানে আইনগত কোনো ব্যত্যয় ঘটবে না। তারপর আইনের প্রথম তফসিল, আপনারা জানেন যে আমাদের মানে ভ্যাটের 3টে তফসিল আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম তফসিল হচ্ছে কি জানেন, যে যে ক্ষেত্রে আপনার ভ্যাট প্রযোজ্য নয় পণ্য বা সেবা, তাহলে যে ক্ষেত্রে পণ্য বা সেবা ভ্যাট প্রযোজ্য নয় সেই ক্ষেত্রে তো আপনার ভ্যাট কিভাবে কাটবেন, ওরা তো ভ্যাটের এক্সাম্পটেড, তাহলে সেখানে কাটবেন না। তাহলে প্রথম তফসিলে উল্লিখিত পণ্য বা সেবা যদি কেউ সরবরাহ করে, তাহলে আপনাকে উৎস মূসক কর্তন করতে হবে না। তবে মূল্য সংরক্ষণ সম্বন্ধে 21-এর আওতায় শূন্য হার বিশিষ্ট সবার ক্ষেত্রে মূসক কর্তন করতে হবে না। আরেকটা হচ্ছে 5, অর্থাৎ কোনো যদি আপনার যারা শূন্য রেটেড, অর্থাৎ যাদের জন্য শূন্য রেট প্রযোজ্য, শূন্য রেট কি, যেমন আপনার মনে করেন 0, 1, 2, 10, 5, 7.5, এগুলো কিন্তু একটা হার, শূন্য একটা হার। যেমন রপ্তানির ক্ষেত্রে মূসকের হার হচ্ছে 0। তো এই ক্ষেত্রে যদি কোনো ডিম এক্সপোর্টার আপনার কাছে যদি কোনো পণ্য সাপ্লাই দেয়, তাহলে কিন্তু আপনি কোনো মূসক কর্তন করতে হবে না। এইগুলি বলা হচ্ছে যে যাদের জন্য শূন্য হার, এই ধারা 21-এর শূন্য হার প্রযোজ্য, সেক্ষেত্রে মূসক কর্তন করতে হবে না। অর্থাৎ আমরা এটা ক্লিয়ার যে আমরা 5 আরেকটু বলি, 6 বিধি 3-এ উল্লিখিত আমাদের যে ছকটা আছে, ছকের মধ্যে দুটো কথা আছে, বিজ্ঞাপনী সংস্থা এবং টেলিভিশন এবং অনলাইন সম্প্রচার মাধ্যমে শীর্ষক অনুষ্ঠান সেবা। এই দুটো সংস্থা, এই দুটো সেবার ক্ষেত্রে বলা হচ্ছে যদি তারা রাজস্ব কর্মকর্তা থেকে বা এআরও থেকে, মানে যারা আমাদের আপনার যে ভ্যাটের যে বিভাগ আছে, যে ভ্যাটের যে সার্কেল আছে, সেখানে যদি একজন এআরও রাজস্ব কর্মকর্তা যদি সার্টিফাইড করে যে এই 6 ফিনটা যদি আপনাকে সার্টিফাইড করে দেয়, তাহলে সেক্ষেত্রে এই দুইটা সেবা প্রদানকারীর ক্ষেত্রে আপনি কোনো মূসক কর্তন করবেন না। যেমন বিজ্ঞাপনী সংস্থা এবং টেলিভিশন এবং অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান শীর্ষক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আপনাকে প্রশ্ন করতে হবে পারে যে যদি কোনো বিজ্ঞাপনী সংস্থা এবং টেলিভিশন অনলাইন সম্প্রচারের মাধ্যমে সম্প্রচারকারী যদি আপনার কাছে কোনো বিল পাঠায় এবং সে যদি এই মূসকটা 6.3 দেয়, এই 6.3 দিলে কি আপনি মূসক কাটবেন? হ্যাঁ, অবশ্যই আমি মূসক কাটবো যদি সেটা সার্টিফাই না থাকে। আর যদি সেটা রাজস্ব কর্মকর্তা কর্তৃক এটা সার্টিফাই থাকে, তাহলে আমি উৎস মূসক না কেটেই তাকে টাকাটা পরিশোধ করব। আর একটা 7 হচ্ছে আসবাবপত্র উৎপাদন যারা করে, বিশেষ করে ফার্নিচার মেকার যারা, তারাও যদি রাজস্ব কর্মকর্তার যদি প্রত্যায়িত 6.3 আপনাকে দেয়, অর্থাৎ সার্টিফাইড যদি 6.3, অর্থাৎ এই যে
এটা একটা তাদের একটা হচ্ছে যে এটা একটা ওদের যেহেতু ওদের ওটা সার্টিফাইড করবে, তাহলে বোঝা যাচ্ছে ভ্যাটটা তারা মনিটর করছে। তাহলে সেক্ষেত্রে আপনি না কেটে দিলেও সেটা গ্রহণযোগ্য হবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনার ভ্যাট কাটতে হবে না। এছাড়া যারা ইলেকট্রিক ডিভাইস ইউজ করে, যারা আপনারা জানেন যে বিভিন্ন সেবা যারা দেয়, রেস্তোরাঁ, যারা হোটেল এবং যারা রিসোর্ট আছে, তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফিজিক্যাল ডিভাইস ব্যবহার করে। যেমন ওই ইপিডি মেশিন আছে, এসডিসি মেশিন আছে, পয়েন্ট অফ সেল সিস্টেম আছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার এক্ষেত্রে আপনি যখন পেমেন্ট করবেন, যেমন কোনো রেস্তোরাঁকে পেমেন্ট করতেছেন, তারা ইএফডি মেশিন থেকে আপনাকে স্লিপ দিল, এই টাকাটা পরিশোধ করার সময় আপনার বা আপনি বিজনেসম্যান হলেও আপনি কোনো বিডিএস করতে হবে না। তাহলে এখানে যে জিনিসটা আমি বললাম, আমি আবার একটু বলি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রশ্নটা অনেকেই করে যে আসলে বলা হচ্ছে যে বিডিএস না করলে কিন্তু কি হয়, সেটা আপনারা পরবর্তী বুঝতে পারবেন যে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি বিডিএস না করে তার জন্য অনেক কনসিকুয়েন্স আছে, অর্থাৎ অনেক তাকে আইনগত কনসিকুয়েন্স প্রহার করতে হবে, করতে হবে। যে সেক্ষেত্রে আপনি কোন ক্ষেত্রে কাটবেন না, এই জিনিসটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আবার বলছি যে যে আপনাকে এখানে আমরা যে 8টা কথা বলছি, 8টা মনে রাখতে হবে। যে প্রথমত যে উৎপাদনকারী, আমার 6.3, আপনারা 6.3 সম্বন্ধে আপনারা তো সবাই ভ্যাটের সাথে কানেক্টেড, এই জন্য আমি আজকে কিন্তু এই যে আপনারা যদি বলেন যে 6.3 কি, এটা প্রশ্ন করে আপনারা ক্লিয়ার করে নেবেন। আমি তো বুঝতে পারছি না আপনারা কোন লেভেলের আন্ডারস্ট্যান্ডিং এ আছেন। আমি উইথ ডিউ রেসপেক্ট, যে আমি হয়তো বুঝতে পারছি যে আপনারা কোথাও না কোথাও বা কোনো না কোনো ভাবে ভ্যাটের সাথে সংশ্লিষ্ট আছেন। তো আমরা যখন কোর্স করব তখন হয়তো আমরা ডিটেইলস একদম প্রিলিমিনারি থেকে শুরু করব, তখন হয়তো আরো ক্লিয়ার হবে। তো আমি ধরে নিচ্ছি যে আপাতত আপনারা কিছুটা আইডিয়া রাখেন, যদি প্রশ্ন করে ক্লিয়ার হতে হবে যে 6.3টা কি। এটা তো যেন একটা কর চালানপত্র, আপনারা যে ক্যাশ মেমো দেন বিক্রি করার সময়, আমরা যেরকম একটা ক্যাশ মেমো ইউজ করি, ভ্যাটের ভাষায় কিন্তু কোনো ক্যাশ মেমো নাই, সব হচ্ছে যে চালান, হ্যাঁ, সব মূসক, হ্যাঁ, যে আপনি বিক্রি করলে 6.3 দিতে হবে, আবার ভ্যাট কাটলে আরেকটা 6.6 দিতে হবে। এগুলো করে অনেকগুলো মূসক আমাদের মেনটেন করতে হয়, এগুলো সবই মূসক দিয়ে আমাদেরকে বলতে হয়, মূসক 6.3, 6.6, 6.2 ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা এখন জানবো যে 8টা ক্ষেত্রে আমাদের মূসক কর্তন করতে হবে না। অর্থাৎ আমরা এখন শিখলাম আজকে প্রথমত যে কারা মূসক কর্তন করতে হবে, মূসক কর্তন কি, কারা করবেন, কেন করবেন, আর কোন কোন ক্ষেত্রে করবেন আর কোন কোন ক্ষেত্রে করবেন না, এই ক্ষেত্রে আমরা ডিসকাস করলাম। এই যে 8টা কথা বললাম, যে এই 8টা কোন কোন ক্ষেত্রে করতে হবে না, এই ব্যাপারে কারো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমরা কিন্তু মানে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, আপনাদের প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে বুঝতে হবে যে আপনারা খুব অ্যাটেন্টিভলি শুনছেন না, বা আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি না। আপনারা প্রশ্ন করলে আমি আপনাদের সেই অনুপাতে ফিডব্যাক দিতে পারবো। একটু আপনাদের 2 একটা মিনিট সময় কোশ্চেন ছিল স্যার। বলেন। এখন করবো আরেকটু হয়তো ক্লিয়ার হবে মনে হয়, আরেকটু আমরা উদাহরণ দিব, তো উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবে। তা আমরা এগিয়ে যাই। উৎসে মূসক কর্তনকারী করণীয় কি, এই যে আমরা এখন পরে চলে আসছি যে কারা কাটতে হবে না। উৎসে মূসক কর্তনকারী করণীয় কি, অর্থাৎ আপনি যখন একটা ভ্যাট কেটেই আপনার কিছু দায়িত্ব আছে না, আপনি কি করবেন, আপনি একজন কর্তনকারী সত্তা, একজন ডিরেক্টিং অথরিটি, আপনি আপনার কি কি কাজ আছে, যেমন আপনি কি করবেন, সরবরাহকারী কর চালানপত্র জারি না করলে উৎসমূসক কর্তনকারী সত্তার সরবরাহের নিকট হতে কোনো সরবরাহ গ্রহণ করবেন না, এবং সরবরাহকারীকে উক্ত সরবরাহের বিপরীতে কোনো মূল্য পরিশোধ করবেন না। তবে শর্ত থাকে যে সরবরাহ গ্রহীতা প্রযোজ্য ক্ষেত্রে তালিকাভুক্ত নয় বা অনিয়মিত এরূপ কোনো ব্যক্তির নিকট হতে সরবরাহ গ্রহণ করিয়া থাকলে প্রযোজ্য মূসক পরিশোধ সরবরাহ করিতে থাকবেন। এই জিনিসটা ওই যে আমাদের রাশেদ ভাই বললো, খুব সুন্দরভাবে বললো। যদি কোনো কারণে আপনি মনে করেন আপনি যখন মালটা কিনবেন এজ এ পারচেজার, আপনি কি করবেন, তার থেকে অবশ্যই কি করবেন, 6.3টা দাবি করবেন যে আপনার কর চালান পর মূসক 6.3 দিন, না দিলে আমরা মাল নিব না। ও বললো যে না, মাল যদি আপনার 6.3 দিতে পারবো না, আপনি নিলেন আর না নিলে নাই, তখন সেই ক্ষেত্রে কি করলেন, আপনি বাধ্য হলেন, কিনলেন। তাহলে সেই নর্মালি কিন্তু 6.3 যারা দিবে না তাদের থেকে আপনি সরবরাহ গ্রহণ করবেন না, এবং সরবরাহকারীকে উক্ত সরবরাহ বিরুদ্ধে কোনো মূল্য পরিশোধ করবে না। আইন বলছে যে আপনাকে যদি কোনো 6.3 না দেয়, আপনি মাল কিনবেনও না, আর যদি কিনে ফেলেন টাকা দিবেন না। এটা কি হয় বাস্তবে? হয় না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে না, যদি কোনো কারণে আপনি কিনেই ফেলেন বা কোনো কারণে যদি টাকা দিতেই হয়, তবে তার থেকে ভ্যাটটা কেটে রেখে দিয়ে তার যেই তার যদি কোনো টিন বা এনআইডি থাকে সেটা নিয়ে, অর্থাৎ আপনি চালান করার সময় এটা রেফারেন্স দিয়ে জমা দিয়ে দিবেন সরকারকে। অর্থাৎ যদি কিনে ফেলেন, নর্মালি আইন হচ্ছে যে আপনি নিবেন না, আর তারপর যদি নিয়েই ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি উৎস ভ্যাটটা কেটে রাখতে হবে। এই ক্ষেত্রে আপনার করণীয়, প্রথম করণীয় হচ্ছে এইটা। অর্থাৎ আপনাকে প্রথম বলা হচ্ছে নিবেন না, আবার বলা হচ্ছে পরিশোধ করবেন না, আবার বলছে যদি নিতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনি এগুলো অবশ্যই সরবরাহ গ্রহীতা থেকে দায়ী থাকবেন। অর্থাৎ এখানে মূসক পরিশোধের সরবরাহ গ্রহীতা দায়ী থাকবেন। সরবরাহ গ্রহীতা মানে কি, এই যে আপনি যে মূসকটা একটু আগে বললেন যে আপনি তার থেকে ভ্যাটটা
তার থেকে এই ক্রাইটেরিয়া কি ফিল আপ করেন নাই, মূসক 6.3 নেন নাই, তো সে কিন্তু ভ্যাট রেজিস্টার্ড না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পার্সোনালি দায়ী থাকবেন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান দায়ী থাকবে এই ভ্যাটটা পরিশোধ করতে। এটা আপনাকে মনে রাখতে হবে। 2, উৎসে মূসক কর্তনকারী সত্তা বা সরবরাহকারীতে নিবন্ধিত হলে, তাহলে আপনি যদি নিবন্ধিত হন, অর্থাৎ আপনি একজন ভ্যাট রেজিস্টার্ড, নিবন্ধিত বলতে একটা ভ্যাট রেজিস্টার্ড, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, মূসক পণ পরিশোধ সংশ্লিষ্ট কর মেয়াদ, অর্থাৎ যেই মেয়াদে বা যে মাসে আপনি পরিশোধ করবেন, সমাপ্তির 7 দিনের মধ্যে নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে আপনি জমা প্রদান করবেন। অর্থাৎ এটা কিন্তু দেরি করা যাবে না, অর্থাৎ উইদিন 7 days আপনি জমা দিয়ে ফেলবেন। এটা মনে রাখবেন যে জমা দেওয়ার পরে আপনি কি করবেন, এই এই জমা দেওয়ার পরে আপনার কি কাজ, আপনি মনে রাখবেন যে এই ভ্যাটটা, যেহেতু আরেকজনের ভ্যাটটা আপনি আদায় করছেন, এটা কিন্তু আপনার ভ্যাট না। যিনি ভ্যাটটা দেওয়ার কথা ছিল, ওনার ভ্যাটটা আপনি জোর করে রেখে দিচ্ছেন, কেটে রেখে দিচ্ছেন, রেখে দিয়ে আপনার কাছে কিন্তু এই ভ্যাটটা আপনি কি করবেন, রাখার কোনো সুযোগ নাই, আপনি সাথে সাথে এটা জমা দিয়ে দিবেন। জমা দিয়ে আপনার যেই দাখিলপত্র আছে, অর্থাৎ আমরা যেটাকে 9.1 বলি, আপনারা যারা জানেন টুকটাক দাখিলপত্র, কিছু কিছু টার্ম হতো যে একবারে নতুন যারা, ওদের জন্য সমস্যা হবে, আমি তো এখানে তো সেটা এখন বুঝতে পারবো না, আপনারা প্রশ্ন করছেন না। দাখিলপত্র 9.1 যেটা দাখিলপত্র বলি, সেখানে আপনারা ওটাকে বৃদ্ধিকারী সমন্বয় বা ইনক্রিজিং যে পার্ট আছে, সেখানে আপনি এটাকে সমন্বয় করবেন, অর্থাৎ এটাকে বাড়াই দিবেন, বৃদ্ধিকারী সমন্বয়, আপনার দায়টা বাড়াতে হবে। অর্থাৎ এটা কিন্তু আপনার এই টাকাটা রাখা মানে এটা আপনার দায় বৃদ্ধি পাওয়া। আপনার ভ্যাটের আমাদের যেই ফর্মুলা, সেটা হচ্ছে যে ভ্যাট ইজ ইকুয়াল টু কি, ভ্যাটের দায় হচ্ছে যে আপনার প্রদেয় ভ্যাট মাইনাস রেয়াত প্লাস বৃদ্ধিকারী প্লাস হ্রাসকারী। অর্থাৎ বৃদ্ধিকারী মানে হচ্ছে আপনার যদি সেলস এর উপর হয়, তাহলে এটা আপনাকে ভ্যাট দিতে হবে, এটা আপনার দায়। আবার যখন আপনি রেয়াত নেবেন, এই দায়টা কমে যাবে। আবার যখন বৃদ্ধিকারী হবে, আবার দায়টা বেড়ে যাবে। আবার যখন হ্রাসকারী হবে, আবার দায়টা কমে যাবে। অর্থাৎ এইগুলো সমন্বয় করার পর আপনার যে টাকাটা আসবে, সেটাই আপনাকে ট্রেজারি করে জমা দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে বৃদ্ধিকারী মানে হচ্ছে আপনার দায় বৃদ্ধি পাওয়া। এই কাজটা আপনাকে করতে হবে কোথায়, দাখিলপত্রে 9.1-এ আপনি আপনি যে বছর যে মাসে আপনি দাখিলপত্র দিবেন, সেই মাসে আপনার 9.1-এ এটাকে একটা ইনক্রিজিং মেথড বা বৃদ্ধিকারী সমন্বয় করবেন। বৃদ্ধিকারী সমন্বয় করার পরে ওখানে যদি থাকে, আপনি আবার এই সেখানে আবার একটা আপনাদের পরবর্তীতে জমা দেওয়ার একটা কোড আছে, যেখানে একদিকে বৃদ্ধিকারী হবে, আবার ভ্যাট জমা দেওয়ার একটা কলাম যেখানে আছে, সেখানে আপনার আবার ট্রেজারি কোড টোড দিয়ে সেখানে জমা দিয়ে দিলে বৃদ্ধিকারীটা আবার কমে যাবে। অর্থাৎ যেহেতু আপনি ভ্যাটটা জমা দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার দায়টা আবার কমে যাবে। তারপরে এখানে আরেকটা কাজ আপনার বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই কাটার পরে আপনার একটা দায়িত্ব হচ্ছে কি, 3 কার্য দিবসের মধ্যে করম অর্থাৎ মূসক 6.6 3টা প্রস্তুত করে একটা সনদপত্র বা একটা সার্টিফিকেট ইস্যু করবেন। কাকে, যার কাছ থেকে আপনি কেটেছেন তাকে সার্টিফিকেট ইস্যু করুন। সার্টিফিকেট একটা তাকে দিতে হবে, একটা সার্কেলে দিতে হবে, একটা আপনার কাছে রেখে দিবেন। অর্থাৎ 3টা প্রস্তে, অর্থাৎ একটা 6.6 এর একটা মূসক বই কিনবেন। ওই বইতে সিরিয়াল অনুসারে আপনারা কি করবেন, আপনি কার থেকে ভ্যাটটা আদায় করলেন, তার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার কত, তার ঠিকানা কত, তার কত টাকার উপরে আপনি কত টাকা ভ্যাট কাটলেন, ওটা দিয়ে তাকে একটা সনদ দিবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি, এই 6.6। তাহলে আপনাকে মূসক 6.6 মানে হচ্ছে আপনি যে ভ্যাট কাটছেন, সেই উৎসে ভ্যাট কর্তনের সনদপত্র। তাহলে এটা মনে রাখতে হবে, মূসক 6.4 উৎসে কর্তনের সনদপত্র। সেই সনদপত্র আপনি তাকে ইস্যু করতে হবে। সেই ইস্যু করার কারণটা হচ্ছে যে যিনি ভ্যাটটা আপনাকে দিয়েছেন, উনি কিন্তু এই 6.6 দেখিয়ে আবার উনার ওই দাখিলাপত্রে এটাকে হ্রাসকারী করবেন, অর্থাৎ ডিক্রিজিং করবেন। উনি বলবেন যে আমি ভ্যাটটা দিয়ে ফেলছি, ওই ভ্যাটের ওখানে আপনার নামটাও লেখা থাকবে, এখানে ওর নাম লেখা থাকবে বৃদ্ধিকারীতে, আর ওখানে হ্রাসকারীতেও আপনার নাম লেখা থাকবে। অর্থাৎ দুইজনে এটাকে ডাবল এন্ট্রি সিস্টেম বলা যায়। অ্যাকাউন্টিং যারা পিপল আপনারা জানেন, দিস ইজ দ্য ডুয়েল এফেক্ট। অর্থাৎ একদিকে আপনার বৃদ্ধি হচ্ছে, আরেকদিকে হ্রাস হচ্ছে। এই ডুয়েল ইফেক্টের জন্য আপনাকে একটা 6.6 ইস্যু করতে হবে, এবং যিনি হ্রাসকারী ওনাকে এই 6.6 অ্যাটাচমেন্ট দিতে হবে, নাহলে সেটা হ্রাসকারী নিবে না। এটা ইম্পর্টেন্ট, আপনারা প্রশ্ন থাকলে পরে করবেন। এবং এটাকে 3টা প্রস্তুত করতে হবে। এই সনদপত্র একটা আপনি পার্টিকে দিয়ে দিবেন যার কাছ থেকে টাকা কেটেছে, একটা আপনি সার্কেলে জমা দিয়ে দিবেন, আরেকটা আপনার কাছে 5 বছর পর্যন্ত সংরক্ষণ করবেন। তাহলে এইটা হচ্ছে আপনার কাজ। ক খ গ 3টা কাজ হলো, বাস শেষ। তাহলে আপনি উৎসে কর্তনকারী সত্তা হিসেবে আপনার এই কাজগুলো দায়িত্ব পালন করতে হবে। কেটে যদি আপনি নিজে খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে এটা ডাবল পরিমাণ টাকা দিতে হবে, সেখানেও আছে। আপনি যদি কোনো কারণে এই টাকাটা আপনি দিলেন না জমা, যদি আপনাকে যখন ধরতে পারবে, তখন এই ডাবল পরিমাণ জরিমানা আপনার থেকে তারা আদায় করবে। সুতরাং বি কেয়ারফুল। 3,
উৎস মূসক কর্তনকারী সত্তা আপনার নিবন্ধিত যদি না হয়, অর্থাৎ কর্তার সাথে আপনি যদি নিবন্ধিত সত্তা বা সরবরাহ গ্রহীতা যে কোনো নিবন্ধিত না হলে সরবরাহকারীকে পরিশোধের 15 দিনের মধ্যে উৎস কর্তন মূসক অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে 3 কার্যের মধ্যে ফর্ম 6.3 3 বস্তু এটা দিবেন। এটা ঠিক আছে। এটা আপনি যদি সে সরবরাহকারী যদি রেজিস্টার্ড না হয় সেক্ষেত্রে আপনি তাকে 6.3 দিয়ে দিবেন এবং ট্রেজারি চালানের মূল কপি সমস্ত মূসক সার্কেল দাখিল করবেন, একটি অনুলিপি সরবরাহকারীকে প্রদান করবেন, একটি অনুলিপি পাঁচ রেখে দেবেন। অর্থাৎ এখানে ট্রেজারি চালানের কপিটাও কিন্তু আপনি সার্কেলে দিয়ে দিবেন 6.6 এর সাথে, কারণ এই বেটার তো কোনো নিবন্ধিত না, সে কি করে না করে সেটা জানে না। এই জন্য এই 6.6 একটা কপির সাথে আপনি ট্রেজারি চালানটাও ওই দিয়ে দিবেন আপনার সার্কেলে। আপনি একজন সত্তা হিসেবে আপনার এই কাজটা করতে হবে। উৎস কর্তনকারী যে মূসক জমা প্রদানের জন্য ট্রেজারি চালান অর্থনৈতিক কোড আপনারা জানেন, এটা বিভিন্নভাবে বিভিন্ন হয়। আপনারা জানেন 1/11/33 উৎস কর্তনের সমস্ত কমিশনার, আপনি কোন কমিশনারেটে আছেন, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এখানে লিখবেন। তারপরে 03/11/11 এটা মূসক নাকি জরিমানা, এটা একটা কোড থাকে সেটা লিখবেন। এটা লিখে আপনার বিভিন্ন এই যে কোডগুলো আছে, কোন কোড, যেমন ঢাকা পূর্ব 030 0035, ঢাকা উত্তর, এগুলো আপনি লিখবেন। এবং খুলনা কোথায়, যশোর কোথায়, চিটাগাং কোথায়, এইভাবে করে একটা কোড হবে। এটা এখন চেঞ্জ হয়ে গেছে, এটা আরো এখন চালানে আরো জোর আর একটু ডিটেলস আছে। এটা এখন হয়তো এটা আগের ছিল, এটা এখন আর থাকবে না। তো আপনারা জানেন এটা লেখার সময় কিভাবে চালান করে আপনারা অনেকেই জানেন, এটা আর এখানে ডিসকাস করলাম না। যিনি দিচ্ছেন, যার পক্ষে যিনি দিচ্ছেন লিখবেন, ওগুলো সবগুলো নাম লিখবেন। আপনি কার পক্ষে দিচ্ছেন, কার কাটছেন, সেগুলো এখানে লিখবেন। এটা হচ্ছে কিভাবে চালান করবেন সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। আমার 5-এ চলে যাই। উৎসে কর্তনকারী সত্তাসমূহের মধ্যে যে সকল সত্তার লেনদেন বা তৎসংক্রান্ত বিল হিসাব রক্ষণ কর্মকর্তা নিষ্পত্তি তাদের উৎসমূল সংগ্রহ কর কর্তন পরিসংক্রান্ত কার্যক্রম সংশ্লিষ্ট সম্বোধিত হইবে। অর্থাৎ এখানে কর্তনকারী সত্তাসমূহের যিনি অ্যাকাউন্টেন্ট সাহেব আছেন, তিনি কিন্তু এই কাজগুলোর সময় ওনাকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে। উনি কিন্তু সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে। এগুলো আপনার কিন্তু একজন অ্যাকাউন্টেন্টের কিন্তু দায়িত্ব আছে, এগুলো আপনাকে কিন্তু রেসপন্সিবল করা হবে। যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি কি ঠিকমতো কর্তন করছেন কিনা, উনি কোষাগারে জমা দিয়েছেন কিনা এবং সঠিকভাবে হিসাব সংরক্ষণ করছেন কিনা। এগুলো যখন ভ্যাট অডিট আসবে তখন কিন্তু আপনিও কিন্তু রেসপন্সিবল থাকবেন যে এই কাজগুলো দায়িত্বপ্রাপ্ত অফিসারকে, তারপরে আপনার অথরিটিকে ধরবে। উৎসে কর্তনকারী সত্তা হিসাব রক্ষণ কর্মকর্তার নিকট দাখিলপত্র বিলে যার অনুকূলে বিল অনুমোদন করা হয়েছে তার নাম, ব্যবসা শনাক্তকরণ সংখ্যা উল্লেখ করবেন। এবং এগুলো একই জিনিস। অর্থাৎ আপনারা কিভাবে করবেন, হিসাব রক্ষণ কর্মকর্তার কি কি দায়িত্ব আছে, তিনি এই বিলে যার অনুকূলে বিল অনুমোদন করা হয়েছে তার নাম, ব্যবসা শনাক্তকরণ সংখ্যা, ব্যবসা শনাক্ত সংখ্যা মানে বিল রেজিস্ট্রেশন নাম্বার, বিল পরিশোধের জন্য অনুমোদিত হইলে হিসাব রক্ষণ কর্মকর্তা উহা হইতে প্রযোজ্য মূল্য সংযোজন কর কর্তন করিয়া বুক ট্রান্সফার বা অন্যবিধ স্বীকৃত পদ্ধতিতে সরকারি কোষাগারে জমা প্রদান করবেন। এখন আর বুক ট্রান্সফার মেথড নাই, আপনি সরাসরি গিয়ে, এটা যদি সরকারি অফিসগুলোতে কিন্তু বুক ট্রান্সফার মেথড আছে, সেটা আপনি ফলো করবেন। যারা সরকারি অফিসার তাদের হিসাব রক্ষণ কর্মকর্তাদের এই কাজটা করতে হয়। এটা যারা বেসরকারি তাদের এই সিস্টেম নাই, যারা সরকারি তাদের জন্য এটা প্রযোজ্য। আর হিসাব রক্ষণ কর্মকর্তা বিল পরিশোধের 3 কর্মদিবসের মধ্যে এই যে 6.6 3 প্রস্তে এটা আমরা বলেছি যে এটা সরবরাহকারী প্রদান করবেন এবং একটা অনুলিপি সরকারি কর্মকর্তা বা হিসাব রক্ষণ কর্মকর্তা তার কাছে সংরক্ষণ করবেন। তারপরে আমরা এখন এটা পড়লাম যে আপনার কি কি দায়িত্ব সরবরাহকারী, এটা উৎসে যিনি কাটবেন, মূসক কর্তনকারী করণীয় কি, এটা আমরা আলোচনা করলাম। এই এতক্ষণ যেটা আলোচনা করলাম যে তিনি কি কি কাজ করবেন, এই কাজগুলো এখানে বলা হচ্ছে যে তিনি কেটে কি কি কাজ করতে হবে, 2, 3, 4 এই 5টা বিষয়, 6, 7টা বিষয় আমরা আলোচনা করলাম। এরপরে সরবরাহকারী করণীয় কি, আমরা জানি একজন হচ্ছে মূসক কর্তনকারী সত্তা যিনি কাটবেন, আর একজন সরবরাহকারী যিনি মালটা প্রোভাইড করছেন আপনাকে, তার কি কি করণীয় সেই বিষয়টা আমরা আলোচনা করব। এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা কর্তনকারী সত্তার দায়িত্ব নিয়ে, এই প্রশ্নটা আপনার ওনার করণীয় নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা করতে পারেন। 2 মিনিট সময়। জি স্যার আগান স্যার। ওকে, তাহলে মূসক করণীয় কি, মূসক কর্তনকারী করণীয়টা আমরা পড়লাম না এতক্ষণ যেটা আলোচনা করলাম। এই যে এখানে অনেকে প্রশ্ন করলো, আমার মনে হয় অনেকটা ক্লিয়ার হয়েছে যে আপনি কি করবেন। কেটে বসে থাকলে হবে না, কেটে খেয়ে ফেলা যাবে না, এটাকে হজম করা যাবে না, এটাকে দিয়ে দিতে হবে। এবং কিভাবে দিবেন, একজন প্রশ্ন করলো যে আমরা 6.6টা সার্কুলার দিবেন না। ডেফিনেটলি এটা এখন যেহেতু আমরা বিধিমালা আমরা দাখিলপত্র এটা দিচ্ছি, অ্যাটাচমেন্ট করে দিচ্ছি, তারা পেয়ে যাচ্ছে অলরেডি। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু দিয়ে দেওয়া। হ্যাঁ, যদি কোনো কারণে আপনি ম্যানুয়াল দেন তাহলে সেক্ষেত্রে এটা ম্যান্ডেটরি। যদি আপনি অনলাইনে দিয়ে দেন অ্যাটাচমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়তো আপনার জন্য এটা আপনার দেওয়া হয়েছে ধরে নিবে।
তারপরে সরবরাহকারী করণীয় কি? যিনি সরবরাহ করেন তার হচ্ছে যে বিধি 7, আমাদের বিধিমালা 2021-এর বিধি 7 বলা হচ্ছে যে তিনি 6.3 ইস্যু করবেন। তার দায়িত্ব হচ্ছে যে আপনাকে যখন মালটা সরবরাহ করবে এই মূসক 6.3 দিতে হবে, এটা তার দায়িত্ব। এবং দাখিলপত্র ফরম মূসক 9.1 এর অংশ 3-এ তিনি ওই যে আমরা জানি সরবরাহ প্রদান প্রদেয় কর হিসেবে তিনি শো করবেন, অর্থাৎ উনি যে মালটা আপনাকে সাপ্লাই দিলেন সেটা ওনার প্রদেয় কর কত সেটা ওনার এখানে আসবে। উনি যত টাকা সরবরাহ করলেন তার মূল্য এটা অটো আসবে, বা সুনির্দিষ্ট হলে সুনির্দিষ্ট জায়গায় আসবে। ওনার যেটার জন্য সেটা প্রযোজ্য, ওনাদের স্ট্যান্ডার্ড হয় স্ট্যান্ডার্ড বসাবেন। আপনারা জানেন অংশ 3-এ কি আছে, আপনারা জানেন দাখিলপত্র বা মূসক 9.1, সেখানে উনি ওটাকে সরবরাহ হিসেবে দেখাবেন। আর সরবরাহ হিসেবে দেখানোর পরে এই উনার মনে করেন উনি আপনাকে 1 লাখ টাকা মাল সরবরাহ করেছে, তো 1 লাখ টাকার জন্য ওনার 15,000 টাকা ভ্যাট প্রদেয় হলো। ভ্যাট প্রদেয় হয়ে যাওয়ার পরে এখন উনি তো আপনি তো দেওয়া, আবার আপনি যখন তাকে সরবরাহ করছেন সে কিন্তু 15,000 টাকা কেটে রেখে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে সে 6.6টা দিবে। এই 6.6টা দিয়ে এই 15,000 টাকা দায়ের এগেনস্টে উনি কি করবেন? হ্রাসকারী করবেন, অর্থাৎ সমন্বয় করে নেবেন। অর্থাৎ উনাকে আর চালান করতে হবে না, উনি জাস্ট 6.6টাকে অ্যাটাচমেন্ট দিয়ে হ্রাসকারী করে ওনার দায়টাকে মওকুফ করে দিবেন, শেষ। ওনার কিন্তু আর নতুন করে কোনো চালান করতে হবে না, জাস্ট উনি সমন্বয় করবেন। আমি সেই শিখাই দিলাম। 9.1 যারা করেন, আমরা তো প্র্যাকটিক্যালি করি, তারা অনেকে জানেন যে আপনি কিভাবে এই কাজটা হয়। অর্থাৎ যখন আপনি 6.6টা পাবেন তাহলে এই 6.6টা আপনি খুঁজে নিবেন দ্রুত, যে এই যে আমি কালকে 12টায়, আমরা 12:15 পর্যন্ত কাজ করছি, অনেকেই 6.3 পাঠাইছে আমাকে 11টায়। হ্যাঁ, তো 6.3 ছাড়া তো আমরা অ্যাটাচমেন্ট দিতে পারছি না, অর্থাৎ ওনার দায় হয়ে গেছে বাট ওনার চালানো নাই, তাহলে 6.6 ছাড়া আমরা কিভাবে সমন্বয় করব? তাহলে এই ক্ষেত্রে আপনাকে এটা সংগ্রহ করে নিতে হবে, 15 তারিখের মধ্যে আপনাকে সংগ্রহ করে নিতে হবে, তাহলে ওটা সে করবে সমন্বয় করে। আর যে কর্মমেয়াদে কোনো সবার বিপরীতে মূল্য পরিশোধ করা হয় সেই কর্মমেয়াদ বা সেই কর্মমেয়াদে 3 মাস দিয়ে উত্তোলন। এখানে খেয়াল রাখতে হবে, এখানে একটু ভুল হয়েছে, এখানে একটু ভুলটা সংশোধন করে নিয়েন। আমার ওই যে এটা পুরনো একটা স্লাইড ছিল, তো এখন এটা হচ্ছে চেঞ্জ হয়ে কি হলো, 6 কর্মমেয়াদ হয়েছে। অর্থাৎ অর্থাৎ আপনি যখন কোনো কাউকে মাল সাপ্লাই দেওয়ার পরে যদি আপনি 6.6টা সমন্বয় করতে যদি আপনার সময় লেগে যায়, সর্বোচ্চ আগে 3 কর্মমেয়াদ সময় দিতে 3 মাস। আর এটা এবার 2025 সালে 1 জুলাই থেকে এটাকে বর্ধিত করে 6 মাস করা হয়েছে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, এই 3টা একটু কারেকশন করে নিবেন। আপনাদেরকে দেওয়ার পরে আপনারা নোট করে রাখেন যে কর্মমেয়াদ এখন 6 মাস করা হয়েছে। ওকে, অর্থাৎ 6 মাসের মধ্যে যদি আপনি সমন্বয় না করতে পারেন, আপনি যেই টাকাটা কেটে নিয়ে গেছে সেটা 6.6 কালেকশন করে সমন্বয় দিতে না করতে যদি বা আপনি টাকা পেতে সমস্যা হচ্ছে, বা এই যদি সমন্বয়টা আপনি না করেন, আপনি যখন মালটা সাপ্লাই করার পরে যদি আপনি 6 মাসের মধ্যে এটা সমন্বয় না করেন, তাহলে আপনার এই সমন্বয়কৃত টাকাটা, এই কর্তনকৃত টাকাটা তামাদি হয়ে যাবে, অর্থাৎ আপনি আর সমন্বয় নিতে পারবেন না। যদি সমন্বয় নেন তাহলে আপনার এটা অন্যায় হবে বা আইনসঙ্গত হবে না, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ 6 কর্মমেয়াদের মধ্যে আপনাকে সমন্বয় করতে হবে। স্যার উৎসে আমার আরেকটা কোশ্চেন স্যার, একটা কোশ্চেন জি স্যার জি, মনে পড়লো। তাহলে আমরা যেটা আসলাম সেটা হচ্ছে যে ওনার প্রাসঙ্গিক ছিল, এই জন্য দেখাই দিলাম, যেহেতু উনি ওটা প্রশ্নটা করছেন। আমরা এখন কোথায় ছিলাম? তাহলে সরকারি করণীয় শেষ করলাম। আচ্ছা, তাহলে করণীয় কি এটা তো বুঝতে পারলেন, যে যিনি যিনি উৎস কর কর্তনকর সত্তা, আমরা খেয়াল রাখবেন একজন উৎস কর্তনকারী সত্তা যিনি কাটবেন দায়িত্ব, আর হচ্ছে যে যিনি সরবরাহ করবেন তিনি একটি দায়িত্ব। ওটা বলা হচ্ছে যে ওনার কিন্তু একটা বড় দায়িত্ব হচ্ছে 6.6টা কালেকশন করে 6 কর্ম দিবসের মধ্যে এটাকে সমন্বয় করে নেওয়া, নাহলে কিন্তু ওনাটা তামাদি হয়ে যাবে। আমাদের কাছে অনেক কেস আছে, মামলা আসে, যে ভাই আমার তো 1 বছর পরে সমন্বয় করছি, এখন বেটা বসে আমাকে মামলা করে দিচ্ছে, আমি করলেন কেন, আপনি টাইম নিলে করলেন না কেন? তো তখন তো আর খেয়াল করিনি। তাহলে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, টাইম বার্ডের বিষয়টা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আমরা এখন আসবো যে শাস্তি কি, যে শাস্তি বলা হচ্ছে যে আপনি উৎস কর কর্তনকারী সত্তা, সরবরাহকারী, উৎস কর কর্তন, সরকারি কোষাগারে জমা প্রদানের যৌথভাবে পৃথকভাবে দেয়। এখানে বলা হচ্ছে যে আপনি একজন সত্তা হন, যিনি কাটবেন, যিনি সরবরাহ করলেন, দুজনই কিন্তু না ভ্যাটের না পরিশোধ করার জন্য দুজনই যৌথভাবে দায়ী। অর্থাৎ আপনি দেন নাই, আপনি তাহলে যিনি দেন নাই তিনি যেমন দায়ী, আবার যিনি গ্রহণ করেন নাই, যিনি নিতে পারেন নাই তিনিও দায়ী। জয়েন্টলি বলে ওনাকে দায়ী করা হচ্ছে। অর্থাৎ ভ্যাটটা যদি আদায় না হয়, জয়েন্টলি সরবরাহকারী এবং সত্তা দুজনই দায়ী। ওকে, এরপরে আছে উৎস কর্তনের দায়িত্বে থাকা সত্ত্বেও মূসক কর্তন করা না হলে আইনের ধারা 85 প্রযোজ্য হবে এবং 127 প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি 85 অনুসারে কি হয়, আপনি যে উৎস কর্তন করেন নাই, আপনি মনে করেন 1 লাখ টাকা উৎস কর্তন করেন নাই, আপনার আরো 1 লাখ টাকা জরিমানা হবে, কেন কাটেন নাই 2 লাখ টাকা। অথবা
সমপরিমাণ অথবা অর্ধেক, অর্থাৎ 1.5 লাখ টাকা জরিমানা হবেই, সর্বোচ্চ 2 লাখ টাকা অথবা 1 লাখ টাকা, অর্থাৎ 1 লাখ টাকা জরিমানা 1 লাখ, 2 লাখ টাকা দিতে হবে যদি সর্বোচ্চ অথবা অর্ধেক, মানে মানে 50%। আর 127 বিধান অনুযায়ী মূল্যসংকর কর্তৃক মূল্যসংকর জমা প্রদান দায়িত্ববান ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, অর্থাৎ ওনাকে বিভিন্ন রকমের জরিমানা করা হতে পারে যে আপনি কেন কাটেন নাই। এটা হচ্ছে 85 অনুপাতে হচ্ছে আপনার একটা জরিমানা হলো 85 অনুপাতে, 127 অনুপাতের সাথে আবার ওনার কিছু অপরাধের জন্য ওনাকে কতগুলো জেলও দিতে পারে। এই অনেকগুলো অপরাধের কারণে ওনাকে এই জিনিসগুলো ফৌজদারি কার্যক্রম গ্রহণ করতে পারবে, জরিমানা হতে পারে, সুদ হতে পারে, 127 দ্বারা সুদ হতে পারে, আরো কার্যক্রম গ্রহণ করতে পারে। তাহলে যিনি কর্তনকারী এবং যিনি সরবরাহকারী ওনারা জয়েন্টলি যৌথভাবে দায়ী। যদি কারো প্রমাণিত হয় যে উনি দায়িত্ব অবহেলা করছে, তাহলে সেই ক্ষেত্রে দুজনেই কিন্তু সমানভাবে যে কোনো আইনের জন্য আপনাকে যিনি বিশেষ করে যিনি কর্তনকারী সত্তা তার দায়িত্বটা বেশি, কারণ বিডিএসটা যখন অডিটে যখন বিডিএস দেখবে না তখন কিন্তু আপনাকে সেটা চার্জ করবে। আর যিনি দেন নাই তাকে চার্জ করবে যে আপনি যে বিডিএসটা দেন না, এর মানে হচ্ছে যে আপনি যে ভ্যাট পরিশোধ করেন নাই সেই ভ্যাটের পরিশোধ না করার জন্য আপনাকে ভ্যাট দাবি করবে এবং সেই জরিমানা, সেই সুদ, সেই ফৌজদারি কার্যবিধি গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে শাস্তি। এবার আসি আমরা বিবিধ যেটা আসছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের শাখা বা বিক্রয় কেন্দ্র তাদের কেন্দ্রীয়ভাবে নিবন্ধন ইউনিটের মাধ্যমে উৎস জমা করবে, অর্থাৎ যারা সেন্ট্রালি ভ্যাট রেজিস্টার্ড তাদের জন্য কেন্দ্রই সবকিছু করবে, ব্রাঞ্চগুলো কিছু করতে হবে না, হিসাব রক্ষণগুলো কেন্দ্রীয়ভাবে হবে। আর একাধিক উৎপাদন থাকিবার কারণে যদি কোনো সরবরাহের মধ্যে একাধিক উপাদান থাকিবার কারণে মূসক কর্তন নিয়ে যদি জটিলতা সৃষ্টি হয়, সেক্ষেত্রে টেন্ডার কোটেশন বা বিলে সরবরাহ উপাদান সমূহ প্রতিটি উপাদান বিপরীত মূল্য আলাদাভাবে উল্লেখ করতে হবে। অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে একই প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন পণ্য সরবরাহ করছে বা টেন্ডার কোটেশনের বিনিময়ে ভিন্ন ভিন্ন পণ্য সরবরাহ করছে, তাহলে সেক্ষেত্রে এই ইউনিটগুলোকে আলাদাভাবে উল্লেখ করে আমাকে মূসক হার প্রযোজ্য হবে। অর্থাৎ যে পণ্যের জন্য যে মূসক সেটা আপনাকে সেভাবে আপনাকে কি করতে হবে, চালানটা রেডি করতে হবে। আর মূল্য সংরক্ষণ কর সম্পর্ক শুল্ক 2012 কার্যকরী হইবার পূর্বে চুক্তিবদ্ধ কিন্তু মূল্য পরিশোধ হয় নাই, এখন সবার ক্ষেত্রে পরিশোধকালীন সময় প্রযোজ্য বিধান প্রযোজ্য। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো কারণে যদি আমার পূর্বে কোনো আইনের কোনো কিছু আমার জন্য প্রযোজ্য হয়ে থাকে 1991 সালের ভ্যাট আইনে, তাহলে সেটা কিন্তু আমাদের প্রযোজ্য বিধান সরবরাহের ক্ষেত্রে পরিশোধকালীন সময় প্রযোজ্য বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ ওইটা তখন যে আইন ছিল সেই আইনের বিধানটা প্রযোজ্য হবে, এটাই বলা হচ্ছে আর কি। এটা হলো বিবিধের মধ্যে আরো কিছু উৎস কর্তন নিয়ে বলা হচ্ছে। অর্থাৎ 1991 সালের আইনে যদি সেটা হয় তাহলে 1991 সালেই সেটা প্রযোজ্য হবে। এখন আসেন কে পরিশোধ করবেন, অর্থাৎ এই মূসকটা কে পরিশোধ করবেন। তাহলে আমরা জানি যে পণ্য বা সেবার ক্রেতাই মূসক প্রদান করেন। পণ্য বা সেবার ক্রেতা, অর্থাৎ যিনি পণ্য বা সেবার ক্রেতা, অর্থাৎ আমরা কি জানি ভ্যাটটা কে দেয়, যিনি পণ্যটা কিনবেন বা সেবাটা গ্রহণ করবেন তিনি দেয়। কিন্তু ক্রেতার প্রদত্ত মূসক দুইভাবে সরকারি কোষাগারে জমা হয়। অর্থাৎ ক্রেতা যিনি ক্রেতা তিনি তার যে মূসকটা দুইভাবে সরকারি কোষাগারে জমা হয়, একটা কি ক্রেতার নিকট থেকে মূসক আদায় করেন, অর্থাৎ পণ্য সেবা সরবরাহের সময় ক্রেতার নিকট থেকে মূসকটা আদায় করে নেন, অর্থাৎ উৎসে আদায়কৃত মূসক ট্রেজারি জার্নালের মাধ্যমে সরকারি কাছে প্রদান করেন। উৎসে কর্তনকারী তার প্রদত্ত মূসক সরবরাহকে না দিয়ে নিজেই সরকারি কাছে কোষাগারে জমা প্রদান করেন। অর্থাৎ এখানে কি হলেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি উৎসে কর্তনকারী সত্তা তিনি নিজেই আদায় করে সরবরাহকারী না দিয়ে নিজেই সরকারি কোষাগারে এটা জমা প্রদান করেন। আর আরেকভাবে জমা করেন কিন্তু উৎসে কর্তনকারী ক্রেতা নিজেই মূসক নিজেই জমা প্রদান, অর্থাৎ তিনি নিজেই মূসক নিজেই জমা প্রদান করেন। তিনি যখন আদায় করতে পারেন নাই তখন এই উনার পক্ষে যিনি সরবরাহকারী তার পক্ষে তিনি কি করেন, মূসকটা পরিশোধ করে দেন। অর্থাৎ তিনি হয়তো আদায় করে পরিশোধ করবেন অথবা তিনি আদায় না করতে পারে নিজেই পরিশোধ করবেন। এই বিষয়টাই বলা হচ্ছে কে মূসক পরিশোধ করবেন। অর্থাৎ মূসক পরিশোধ করবেন পণ্য বা সেবার ক্ষেত্রে মূসক প্রদান ক্রেতার প্রদত্ত মূসক দুইভাবে সরকারি কোষাগারে জমা হতে পারে। তিনি হয়তোবা বিক্রেতা থেকে আদায় করে জমা করবেন অথবা বিক্রেতা থেকে আদায় না করতে পারে নিজেই জমা করে দিবেন, এটাই এখানে বলা হচ্ছে। তো তৃতীয় তফসিল আমরা এটা বলি যে আমরা জানি এই পর্যন্ত এখানে কোনো প্রশ্ন আছে কিনা, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা আপনারা 2 মিনিট সময় দিলাম, করতে পারবেন। রিথিং ফর ইউর। জি, কোশ্চেন করুন, সময় কম, 10টা বেজে যাচ্ছে, কোশ্চেন করুন। আসসালামু আলাইকুম স্যার। দ্বিতীয় তফসিলটা একটু যদি বলতেন।
হ্যাঁ, একটু কাইন্ডলি জি আবার একটু বলেন, কি বললেন একটু বুঝিনি স্যার, ভাইয়া। জি স্যার, ওই দ্বিতীয় যে তফসিলটা একটু আগে একটু হ্যাঁ হ্যাঁ সেটা বলবো। তাহলে আমরা চলে যাই, যদি প্রশ্ন না থাকে আপনারা একটা প্রশ্ন করবেন, প্রশ্ন করলে কি হয় তাহলে বোঝা যাচ্ছে যে আপনারা অ্যাটেন্টিভ স্যার, শুনছেন। আমি কিন্তু আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। আচ্ছা স্যার, যে একটু আগে একটা ভাইয়া প্রশ্ন করলো ওই যে আপনার 6.6 কাটতে পারবে 5-6টা কোম্পানি, হ্যাঁ, একসাথে, ওই যে আপনার বললো যে উনি। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে এই যে 6.6 কাটলে কি আপনি যা মানে যেই কোম্পানি থেকে কাটছেন ওনাদেরকে কি একটা চালান পাঠাতে হয়, একটা কপি? মানে এটা হ্যাঁ, একটু। না শুনেন, আপনি যখন 6.6 দিবেন, 6.6 দেওয়ার সময় আপনি যিনি নিবেন তাকে আপনি বুঝাই দিবেন না যে এই এই চালানটা হচ্ছে আপনার। হ্যাঁ, কারণ 6.6 তো একটা চালানের উপর বেস করেই আপনি তো টাকাটা জমা দেওয়ার আগে 6.6টা করতে পারবেন না। টাকাটা জমা দেওয়ার পরেই 6.6টা আসবে। তো যখনই আপনি যাকে 6.6টা দিবেন তাকে সাথে সাথে চালানের ফটোকপিও দিয়ে দিবেন যে এই টাকাটা এই চালানে জমা আছে, কারণ যখন তিনি সমন্বয় করবেন তখন কিন্তু চালানের নাম্বারটাও চাইবে। ওকে। জি স্যার, আমি বুঝেছি। তো আমার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার, যদি একটা চালানে আমি 5-6টা কোম্পানির করে দিই তাহলে কি এখানে প্রাইভেসি একটা প্রবলেম হয়ে যাবে না? এক কোম্পানির আরেক কোম্পানির ভ্যাটের বিষয় আর কি, নাকি হ্যাঁ, এটা ওই প্রবলেম ওই হবে? ক্ষেত্রে প্রাইভেসি বিষয়টা হচ্ছে যে, মনে করেন যদি ওখানে ভ্যাটের কথাটা, এখানে হচ্ছে আপনার কোম্পানির কে কিভাবে চায়। এখন আপনি যদি একসাথে করেন সেটা প্রাইভেসির বিষয় তো এমন কিছু না যে আপনি তো, এটা তো আপনাকেই দিচ্ছে আর আপনার প্রতিষ্ঠান থেকে জানছে। এখন তো সরকার চাচ্ছে যে সবাই জানুক ভ্যাটের বিষয়টা। আর তবে হ্যাঁ, যদি কেউ অবজেকশন দেয় যে না আমাদের দেখাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে আলাদাভাবে দিবেন আর কি। যদি কারো অবজেকশন না থাকে, আপনার সুবিধার জন্যই তো আপনি একসাথে করতেছেন। আর যদি কেউ যে না ভাই আমি একসাথে নিব না, তাহলে হয়তো সেক্ষেত্রে আপনি আলাদা করে দিবেন আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন। ধন্যবাদ স্যার। জি জি, থ্যাংক এটাই ইউ। দিদার জানতে ভাই, চাই। জি আমি একটা কোশ্চেন রাখতে চাই। ওই এমডি শফিকুল ইসলাম উনি টেক্সট করেছেন আমাদের, যে বলছে স্যার কত দিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করতে হবে, মানে 6.6 এর কথা বলছে ও উনি। 6.6 হচ্ছে জমা দেওয়ার 3 কর, যদি অর্থাৎ আপনি 7 দিনের মধ্যে জমা দিবেন, 7 দিনের মধ্যে জমা দিবেন এবং জমা দেওয়ার 3 কর্মদিবসের মধ্যে 6.6টা ইস্যু করে দিবেন। 3 কর্মদিবস। জি, যদি আশা করি বুঝতে পেরেছেন। প্র্যাকটিক্যালি একটু দেরি করে, কিন্তু আমাদের আইনে বলা হচ্ছে 7 দিনের মধ্যে জমা দিয়ে দিবেন। আর জমা দেওয়ার 3 দিনের মধ্যে আপনি যে জমা না দিতে 6.6 দিবেন না, হয়তো একটু সময় লাগবে, এন্টিটি করা লাগে। এই জন্য সরকার 3 দিন সময় দিচ্ছে, 3 দিনের মধ্যে 6.6টা ইস্যু করে দিবেন। এই, জি, তবে থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে, তাহলে আমরা যেতে পারি নেক্সটে। উনি যে প্রশ্ন আমরা একজন ইয়ে করলেন যে তৃতীয় তফসিল। আমরা জানি যে আমাদের এখানে শুধু বিধিটা পড়ালে, শুধু এসআরওটা পড়ালে আপনার জন্য এটা 5 মিশালই হয়েছে উচ্চ কর্তনের মধ্যে, যে তফসিল গুলো আনা হয়েছে, কিন্তু আবার এসআর মধ্যে তফসিল নাই। তাহলে আমরা থার্ড শিডিউল যেটা তৃতীয় তফসিল যেটা বললাম, যে আমাদের ভ্যাট আইনের 3টা তফসিল আছে আপনারা জানেন। ফার্স্ট মানে প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয় তফসিল। আপনারা হয়তো জানেন প্রথম তফসিলটা হচ্ছে অল ভ্যাট এক্সামটেড পণ্য এবং সেবা, যেখানে বলা আছে যে কোন কোন পণ্য মূসক দিতে হবে না এবং কোন কোন সেবা মূসক প্রযোজ্যতা নেই। দ্বিতীয় তফসিল যেটা বলা আছে সেটাতে সম্পূরক শুল্ক, কোন কোন পণ্য এবং সেবার উপরে সম্পূরক শুল্ক প্রযোজ্য, সেটা দ্বিতীয় তফসিলে আছে। এটা আজকে আমাদের রিলেটেড না। তো তৃতীয় তফসিলের সাথে আমাদের কিছু রিলেটেড আছে। যে তৃতীয় তফসিল হচ্ছে মূলত কিছু পণ্য এবং সেবার উপর কিছু সুনির্দিষ্ট মূল্য ভ্যাটের হার দেওয়া আছে, সেটা এখানে বলা আছে। অর্থাৎ যদি বলা হয় তৃতীয় তফসিলটা কি বলা আছে, তৃতীয় তফসিল হচ্ছে সুনির্দিষ্ট পণ্য 15% ছাড়াও যে সুনির্দিষ্ট কিছু করের হার বা ভ্যাটের হার আছে, এবং সেটা পণ্য এবং সেবার উপর বলা আছে। তা আমরা সেটাই তৃতীয় তফসিলের যে বিষয়টা আসছে। আপনার তৃতীয় তফসিলে এখানে আমি ডিটেলস দিচ্ছি না, আপনাদের মনে রাখতে হবে তৃতীয় তফসিলের টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4 এগুলো আছে। এখানে যে দেওয়া আছে যে যত পণ্য আছে এই পণ্যগুলো নির্দিষ্ট হার দেওয়া আছে। টেবিল 4এও সেটা হার দেওয়া আছে। এটা হলো তৃতীয় তফসিলে, এই হারগুলো আপনাকে এইচএস কোড অনুসারে দেওয়া আছে। এটা আপনারা ওখানে এইচএস কোড মিলে সেগুলো দেখতে পারবেন। হ্যাঁ, এখন আমি যেটা এখানে যে অংশটা গুরুত্বপূর্ণ 3 নাম্বার, অর্থাৎ 1 আর 2 আমি আলোচনা করলাম না, সেটা হচ্ছে কোন পণ্যের উপর কোন হার প্রযোজ্য। যেটা বললে তো অনেক সময় লাগবে। আমি যেটা আপনাদের জন্য দরকার, যেটা আমরা উৎসে মূসক করার সময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যে সেবা, একটা সেবা আছে যে সেবাটার এই যে সেবাটা হচ্ছে যে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে সকল পণ্য সরবরাহের ক্ষেত্রে মূসক হার হবে 7.5%। এইটা আপনাকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আপনার ওই ইয়েতে নাই, আমরা যে কোন কোন ক্ষেত্রে কোন কোন সেবার উপরে
কত হারে মূসক কাটতে হবে সেটার মধ্যে এটা নাই। তাহলে ব্যবসায়ীদের উপরে 7.5% মূসক প্রযোজ্য, আগে ছিল 5%, এখন হলো 7.5%। স্থানীয় ব্যবসায়, তারপরে ওষুধের ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে মূসকের হার হচ্ছে 2.4%। 3 করা হয়েছিল, আবার এ থেকে 2.4% করা হয়েছে। আর কতগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় যে ডিজেল, কেরোসিন, অকটেল, পেট্রোল, ফার্নেস অয়েল এবং এলপি গ্যাসের ক্ষেত্রে মূসকের হার হবে 2%। এটা জ্বালানি মন্ত্রণালয় থেকে আপনাকে প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে মাত্র 2% মূসক প্রযোজ্য। অর্থাৎ ব্যবসায়ীর ক্ষেত্রে আগে ছিল 5, এখন 7.5। আর যেটা আপনার ওষুধের ক্ষেত্রে 2.4%, এবং এই যে অয়েল, যেটা ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল এবং এলপি গ্যাসের ক্ষেত্রে 2%। এই ছাড়াও ভূমি উন্নয়ন সংস্থা দ্বারা ল্যান্ড ডেভেলপার, তাদের জন্য 2%। ভবন বিক্রয় হস্তান্তরের ক্ষেত্রে, ভবন নির্মাণ ক্ষেত্রে মূসকের হার হবে এই যে বর্গফুট হিসাবে 2%, এবং 1601 থেকে বেশি হলে সেটা হলো 4.5%। এবং যে কোনো সাইজের পুনঃ-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 2%। অর্থাৎ যদি আপনার ফ্ল্যাট আবার পুনঃ-রেজিস্ট্রেশন করেন, সেখানে ভ্যাট হচ্ছে 2%। এটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এটা কিন্তু আপনারা অনেক সময় মিসিং করেন। এটা কিন্তু তৃতীয় তফসিলের শেষের দিকে বলা আছে। ওই যে আমি বললাম অনুচ্ছেদ 1, অনুচ্ছেদ 2, এটা কিন্তু স্পষ্ট করে বলা আছে। আপনার অনুচ্ছেদ 1-এ বলা আছে কি, অনুচ্ছেদ, সরি, 2-তে বলা, 1-এ বলা হচ্ছে যে কোন কোন পণ্য, 2-তে বলা হচ্ছে কোন কোন সেবা, সেগুলোর এইচএস কোড এবং তাদের ডেসক্রিপশন এবং আর কথা বলা আছে। আর যেটা হচ্ছে সেবার ক্ষেত্রেও 2টে বলা আছে। 3 হচ্ছে যে এটা এদের শিডিউলের বাইরে, এই কথাগুলো কিন্তু ন্যারেটিভ লেখা আছে, আপনার এটা মনে রাখতে হবে। আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এরপরে আসছে যেটা আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, আপনারা খেয়াল করেন না, নির্ধারিত শর্ত পদ্ধতি পরিপালন সাপেক্ষে কতিপয় পাইকারি ব্যবসার ক্ষেত্রে মূসকের হার হবে 1.5%। এই পাইকারি ব্যবসায় কারা জানেন? শুধুমাত্র যারা মৌলভীবাজারে যারা ওই যে কাপড় বিক্রি করে, যারা মানে পাইকারি কাপড় বিক্রি করে, তাদের জন্য শুধুমাত্র 1.5%। এটা বিজনেসম্যান হলেও তাদের জন্য, যারা পাইকারি কাপড় বিক্রি করে তাদের জন্য মাত্র 1.5%, 1.5%। এগুলো একটু ভিন্নতা, আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আজকে যেটা আমরা শিখলাম, ব্যবসায় পর্যায়ে 7.5%, ওষুধের ক্ষেত্রে 2.4%, তারপরে আমার এলপি গ্যাস বা কেরোসিন, পেট্রোল, ডিজেল 2%, তারপরে ভূমি হস্তান্তরের ক্ষেত্রে বর্গফুট অনুসারে 2% এবং 7.5%, এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 2%, এবং পাইকারি ব্যবসা বিশেষ করে কাপড়ের ক্ষেত্রে, কাপড় পাইকারি ব্যবসার ক্ষেত্রে 1.5%। এই কথাটা মনে রাখতে হবে। এরপর আমরা চলে আসি উচ্চ মূসক কর্তনের ক্ষেত্র। ক্ষেত্র কি জানেন? তৃতীয় তফসিলে উল্লিখিত 15% নিম্নে হ্রাসকৃত হার বা শুল্ককর পর্যায়ে এমন পণ্যসমূহ সরবরাহের ক্ষেত্রে, অর্থাৎ তৃতীয় তফসিলে উল্লিখিত নেই, কথাটা একটু ভুল আছে, উল্লিখিত নেই, সমস্ত ক্ষেত্রে 15%, নিম্নে যেগুলো আছে সেগুলো বাদে সব ক্ষেত্রেই 15%। অর্থাৎ আপনি মনে করেন তৃতীয় তফসিলে কিন্তু 15% কথা বলা নাই, কোনোটা 10, কোনোটা 7.5, কোনোটা 5, হ্যাঁ, এভাবে বলা আছে, 10, 7.5, 5 এভাবে বলা আছে। এবং কোনোটা সুনির্দিষ্ট, অর্থাৎ যেমন রড, সিমেন্ট, এগুলোর ক্ষেত্রে বলা আছে রডের টন অনুসারে, স্ক্র্যাপের ক্ষেত্রে টন অনুসারে, কিছু সেবার ক্ষেত্রে হয়। তো এই সেবার ক্ষেত্রে আপনার বিভিন্ন রেট দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু 15% নিচের গুলো কিন্তু তৃতীয় তফসিলে আনা হয়েছে। তৃতীয় তফসিলে যেগুলো বলা নাই সেগুলো সব 15%, এটা খেয়াল রাখতে হবে। সেগুলো সব 15%, অর্থাৎ স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%। তারপরে 15% যদি আপনার তৃতীয় তফসিলে উল্লিখিত যে পণ্য এবং সেবাগুলো আছে সেগুলো যদি আপনি ইচ্ছা করেন 15% আপনি বিক্রি করতে পারবেন। আমি বুঝাতে চাচ্ছি, অর্থাৎ আপনার জন্য অপশন তৃতীয় তফসিলে যেটা 1, 2 দুইটাই হতে পারে। যেটার জন্য 15% প্রযোজ্য সেটা তো অবশ্যই 15% দিবেন, সেটার জন্য রেডিউস রেটে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু তৃতীয় তফসিলে যদি কোনো রেডিউস রেট যেটা 5, 10, 7.5 দেওয়া আছে, সেটা স্পেসিফিক মানে ভ্যাট যেটা বলা আছে, সেটা ইচ্ছা করলে আপনি 15% প্র্যাকটিস করতে পারবেন। এটা আইনে সবার জন্য মুক্ত। আর আরেকটা দ্বিতীয় ক্ষেত্রতে নিম্ন টেবিলে আমরা যে টেবিলটা নিয়ে আলোচনা করলাম, নিচে এখন আলোচনা করবো 44টা সেবা, শুধুমাত্র সেবা সরবরাহের ক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন করতে হবে, ম্যান্ডেটরি। এটা খেয়াল রাখতে হবে যে উৎসে ভ্যাট কর্তন করতে হবে। এই 44টা সেবা আমাদের উৎসে কর যে এসআরও দেওয়া আছে সেখানে একটু চেঞ্জ করা হয়েছে এবছর। সেখানে বলা হয়েছে কোন ক্ষেত্রে এই সেবাগুলো দেওয়ার সময় আপনাকে অবশ্যই উৎসে কর কর্তনকারী সত্তা যারা, তারা এই হারে ভ্যাট আদায় করবেন, অবশ্যই আদায় করবেন। সেই 44টা সেবা কি, এই যে এখানে আছে, এক থেকে আমি এখানে যে 15%, এসি 15%, 7.5%, এখানে দেখেন এই সবগুলো সেবা, কিন্তু এখানে কোনো পণ্য নাই, খেয়াল রাখতে হবে, সবগুলো সেবা, এটা মনে রাখতে হবে।
এই সেবাগুলো আপনাকে কি করতে হবে, এই এই রেট গুলো আপনাকে ফলো করতে হবে। অর্থাৎ এখানে সর্বশেষ 44টা এই আপনাকে যে সেবাগুলো দেওয়া আছে এগুলো আপনাকে এই হারে করতে হবে। তবে এখানে দুটো জিনিস, অনুষ্ঠান প্রযোজক না, একটা হচ্ছে যে আমি আলোচনা করছিলাম যে বিজ্ঞাপন সংস্থা, এবং ওই যে বললাম যেখানে ওই যে বলা হয়েছে বিজ্ঞাপন সংস্থা এবং যারা ইয়ে করে উম, আয়োজক অনুষ্ঠান, সরি এটা কই, হ্যাঁ টেলিভিশন সংস্থা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, টেলিভিশন টেলিভিশন সংস্থা, তাদের যেটা আমরা আগে আলোচনা করছিলাম, এই যে বিজ্ঞাপন সংস্থা, হ্যাঁ, এই যে বিজ্ঞাপন প্রচারকারী যে উপগ্রহ চ্যানেল, এরাও কিন্তু এটার মধ্যে আসবে। অর্থাৎ এদের ক্ষেত্রে আপনার ওই যে ওই আপনাকে সার্টিফাইড লাগবে। সার্টিফাইড বলতে তাদের 6.3টা আপনারা এআরও তারা সার্টিফাইড করে নিতে হবে। এখানে যে রেটটা আছে সেই রেটটা যদি ওরা সার্টিফাইড করে আনে তাহলে এই রেটটা প্রযোজ্য হবে না, এই রেটটা কাটা লাগবে। এটাই আমি বলতে পেরেছিলাম, আমরা আগে ডিসকাস করছিলাম এটা। তাহলে আরেকটু আমরা ডিসকাস করি, তারপর প্রশ্ন নিব। তাহলে এটা আপনার যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এইখানে আপনারা এসআরও, আমরা যে এসআরও নাম্বারটা প্রথমে দিয়েছি 185, এই এসআরওটা আপনাদেরকে আমি দিয়ে দিব ইচ্ছা করলে, এই যে যেটা আজকে আলোচনা করছি আমি এসআরওটা দিয়ে দিব। এসআরওর মধ্যে এটা আছে, অর্থাৎ যারা এসআরও টিম আবার কোন কোন সেবার উপরে এই হারগুলো যখন আপনার প্রযোজ্য হবে, এই হারে অনুসারে আপনাকে যারা কর্তনকারী সত্তা তারা ভ্যাট কেটে তারপর আপনাকে টাকাটা পরিশোধ করবে। দিদার ভাই এর আপনাকে একটু থামাবো কাইন্ডলি, জি বলেন। এক্সকিউজ মি দিদার ভাই, যেটা আমি ওই পার্টিসিপেন্টদের জ্ঞাতার্থে এবং সুবিধার্থে আমরা একটা কাজ করেছি, এটা আপনার শেষ হয়ে গেলে আমরা যেটা করিম মারি অ্যাসোসিয়েটস থেকে আমাদের ক্লায়েন্টদের জন্য ট্যাক্সের যে সোর্স ট্যাক্সের যে রেটগুলি এবং ভ্যাটের যে ভিডিএস এর যে রেটগুলি, যেটা আপনি বললেন যে 44 সার্ভিসেস, এটা এটা গ্লান্সে আমরা আমাদের করিম মারি অ্যাসোসিয়েটস এর ইয়েতে নিয়ে আসছি, ওটা আমরা শেয়ার করব আপনার শেষ হয়ে গেলে। দেন ওনাদের আমি জাস্ট 1 মিনিট নিব, এটা ওনাদের খুব কাজে লাগবে। এটা গ্লান্সে ওকে, আপ টু ডেট, এটা গ্লান্সে পাবে আর কি। আপনার শেষ হয়ে গেলে আপনি স্ক্রিন শেয়ার হ্যাঁ দিবেন আমাকে, তখন আমি দেখাবো আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ওটা সবাইকে দিয়ে বলে রাখবেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে জি এটা জি, দেখবেন এবং আমি এটা শেয়ার করব আপনাদের ইয়েতে। ওটা অনেক কাজে লাগবে, ওখানে ওটা সামারাইজ করা তো এট এ গ্ল্যান্স আপনার, ওটা টিডিএসও আছে বিডিএসও আছে, তাই না? রাইট রাইট, হ্যাঁ, ওটা অ্যাবসলিউটলি। ভালো লাগবে। আর জি যেটা প্লিজ। আমরা এই যে আমরা 44টা সেবার ক্ষেত্রে বলছি যে আমাদের করিম মারিয়া থেকে দিবে, ওটা একটু কাস্টমাইজ করা হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো কিন্তু খুব দরকার হয়। তারপরে আমরা শুধু মনে রাখতে হবে যে এইখানকার মধ্যে যেগুলো কাটতে হবে না সেটা ইয়েগুলো বলা হয়েছে যে যারা যেমন আপনার ওই যে 6.3 দিবে সার্টিফাইড করে আনবে। আসবাবপত্রের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, যারা আসবাবপত্র সাপ্লাই করে তারাও যেন ওই সার্টিফাইড করে নিয়ে আসে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা দেশীয় ওষুধ ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনার বিডিএস করতে হবে না, হ্যাঁ, এটাও একটু খেয়াল রাখতে হবে। তারপরে উৎস মতো আমরা এগুলো ডিসকাস করেছি। এখন আমরা একটা জিনিস আলোচনা করি, কিছু আমাদের নর্মাল আলোচনা, সেটা হচ্ছে উৎস কর্তনের অন্যান্য ক্ষেত্র কি হতে পারে। যেমন বিদেশ থেকে সেবা আমদানি করি, আপনি সেবা আমদানি করলে সেখানে ব্যাংক আপনার যাকে টাকাটা পেড করবে সেখানে টাকাটা কেটে রেখে এই সেবাটা দিবে, এই সেবাটার বিনিময়ে টাকাটা পরিশোধ করার সময় কেটে রাখবে। স্থান স্থাপনা ভাড়া, এটা আমরা ডিসকাস করছি, যিনি স্থান স্থাপনা ভাড়াটিয়া মানে আপনি নিজে ভাড়া থাকেন আপনাকে পরিশোধ করতে হবে। লাইসেন্স রেজিস্ট্রেশন পারমিট, এগুলোর ক্ষেত্রে যারা লাইসেন্স রেজিস্ট্রেশন পারমিট করবে তারা কিন্তু আপনার থেকে ভ্যাট কেটে রাখবে। এটা হলো ক্ষেত্র। আমরা একটা উদাহরণ দিয়েছি, এটা আসলে খুব সিম্পল উদাহরণ, যে আপনি এটা আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট না। আপনার এখানে এত টাকার মধ্যে কত টাকা ভ্যাট হবে এটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, খুব বেশি ইম্পর্টেন্ট না। আর এটা বিষয়ে আমরা আলোচনা করি যোগানদার বিষয়টা কেন আনন্দ আনন্দ করবো, এটার সাথে একটা রিলেটেড বিষয় আছে, সেটা হচ্ছে যে যোগানদারের ক্ষেত্রে আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যে অনেক সময় মানুষ এই বিষয়টা একটু কনফিউজড হয়। এটা আমি নতুন ইয়েটাই একটু পড়াই। খুব ইম্পর্টেন্ট টপিক, রাত হয়ে গেছে, তারপরে ধৈর্য সহকারে শুনুন, আপনাদের অনেক লাভ হবে, আপনারা যারা আচ্ছা, কাজ করেন অনেক লাভ হবে। এখানে এখানে এই যে এখানে একটু ইম্পর্টেন্ট হচ্ছে যে যোগানদার বা কাকে বলে আপনারা জানেন যারা প্র্যাকটিস করেন বা যারা কাজ করেন, কোটেশন, দরপত্র, কার্যাদেশ, এই তিনটা থাকতে হবে, আর না হলে এটা ব্যবসায়ী। আপনি ব্যবসায়ীকে কখনো যোগানদার বলবেন না। যারা যোগানদার তারা কিন্তু স্ট্যাটাস ব্যবসায়ী, আর ব্যবসায়ীর মধ্যে যারা কোটেশন, দরপত্র এবং কার্যাদেশের বিনিময়ে কোনো পণ্য সরবরাহ করে তারা তাদেরকে যোগানদার বলা হয়। তো যোগানদারের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, যিনি
যেটার উপরে যদি স্পেসিফিক ভ্যাট থাকে তাহলে সেটা হলো ভিন্ন ব্যাপার। যেমন আপনার যোগানদারের ভ্যাটের হার কিন্তু এখন 10%, অর্থাৎ আপনি যদি যোগানদার স্ট্যাটাসে আসেন তাহলে 10%, আবার যদি আপনি ব্যবসায়ী স্ট্যাটাসে আসেন তাহলে আপনার জন্য ভ্যাটের স্ট্যাটাস হচ্ছে 7.5%। তাহলে আমরা যোগানদার বলতেছি এটা এটা কোটেশন থাকতে হবে, দরপত্র এবং কার্যাদেশ বিনিময়ে সে মালটা সাপ্লাই দিতে হবে। তবে যোগানদার হলেও যদি আপনি এমন কোনো পণ্য বা কোনো সেবা দেন যেটা আমাদের স্পেসিফিক ভ্যাট রেট দেওয়া আছে, যে প্রোডাক্টটা, যেমন আপনি একটা প্রোডাক্ট দিলেন, এই প্রোডাক্টের উপরে স্পেসিফিক ভ্যাট রেট আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যোগানদার হয়েও যদি সাপ্লাই দেন তাহলে ওই পণ্যের যে ভ্যাট রেট সেটা আপনাকে খেয়াল করতে হবে, সেই ভ্যাটেই আপনাকে, সেই রেটে আপনাকে উচ্চ ভ্যাট কাটতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই একটু আমাকে অনেক প্রশ্ন করে, আসলে এটা খুবই কমপ্লেক্স জিনিস, যে আপনি যোগানদার হয়েছেন বাট একটা পণ্য সাপ্লাই করলেন, সেই পণ্যটা কিন্তু স্পেসিফিক ভ্যাট রেট দেওয়া আছে, তাহলে আপনি যোগানদার রেট কিন্তু হলে হবে না, সেখানে যদি 15% হয় তাহলে সেই পণ্যটার ক্ষেত্রে আপনাকে 15% কাটতে হবে। আর যদি ওটার উপরে স্পেসিফিক ভ্যাট রেট না থাকে তাহলে আপনি যোগানদার হিসাবে যে রেট 10% প্রযোজ্য। এখানে আমাদের একটা ফাঁকি ঝুঁকি আছে, এটা এখানে ডিসকাস না করলাম না, এটা যখন প্র্যাকটিক্যালি করবো তখন আপনি ইচ্ছে করলে একটা ক্লায়েন্টকে আপনি বিভিন্ন ওয়েতে একটু কৌশলে তাকে ভ্যাট সেভ করতে পারেন। যাই হোক, এটা হচ্ছে যে একটু খেয়াল রাখতে হবে, ব্যবসায়ী স্ট্যাটাস থেকে যোগানদারে আসতে হলে তাকে কোটেশন, দরপত্র এবং কার্যাদেশে যাইতে হবে। ওকে। আর যোগানদার যদিও আপনি করেন সেক্ষেত্রে 10% কাটবে, ঠিক আছে, কিন্তু কতগুলো ক্ষেত্রে কিন্তু অব্যাহতিপ্রাপ্ত যদি পণ্য যদি আপনাকে দেয়, যেমন ফার্স্ট শিডিউলের পণ্য বা সেবা দিছে, তাহলে কিন্তু কোনো ভ্যাট কাটবেন না। যোগানদার হলে কোনো ভ্যাট কাটবেন না, ঠিক আছে। তাহলে এখানে প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতি পণ্য বা সেবা সমাধানের ক্ষেত্রে যোগানদার হিসেবে, সরি না, যদি আপনার দেখা যাচ্ছে কি আপনার, আমি একটু একটু উল্টো বলছি, কোনো পণ্য বা সেবা যোগানদার কর্তৃক যদি সরবরাহ করা হয় এবং সেটা যদি অব্যাহতি প্রাপ্ত হয়, যেমন এটা অব্যাহতি প্রাপ্ত, এটা যোগানদার আপনাকে দিচ্ছে, কিন্তু তখন আপনি কিন্তু ওই পণ্যটা অব্যাহতি প্রাপ্ত, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই পণ্যের ভ্যাটটা কাটবেন না, কাটার দরকার নেই, কিন্তু এজ এ যোগানদার হিসেবে তার কাছ থেকে ভ্যাটটা কাটবেন। আমি বুঝতে পারছি কিনা, যেমন আপনি আপনি একটা সাপ্লায়ারকে, এটা নিয়ে একটু অনেক ধরনের সমস্যা হচ্ছে, একটা চাল সাপ্লাই দিলেন, গম সাপ্লাই দিলেন, গম কিন্তু ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য, কিন্তু এখন ভ্যাট অফিস মানতে চাচ্ছে না। ভ্যাট অফিস বলতে যে উনি তো যোগানদার হিসেবে দিয়েছে, উনি যোগানদার হিসেবে যেহেতু দিয়েছে তাহলে উনার কিন্তু সেই ক্ষেত্রে ভ্যাটটা কাটতে হবে যোগানদার স্ট্যাটাসে। সেবা, যোগানদার নিজেই একটা সেবা, চাল চাল দেখ আটা দেখ যেটাই দেখ, কিন্তু যদি কোনো কারণে আপনি ব্যবসায়ী হিসেবে তাকে সাপ্লাই দেন না, যেমন আপনি কোটেশন দেন নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ভ্যাটটা কাটতে হবে না। একটু খুব কমপ্লেক্স জিনিস, একটু বুঝতে হবে। যোগানদারের স্ট্যাটাসে বলতে যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে ভ্যাটটা প্রযোজ্য হবে। তবে কিছু কিছু যোগানদারের জন্য কিন্তু ভ্যাট অব্যাহতি আছে, যেমন কারা, সেটা আমি বলছি, যে প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত কোনো পণ্য বা সেবা যোগানদার কর্তৃক সরবরাহ প্রদানের ক্ষেত্রে যোগানদার সেবা হিসেবে সরবরাহ গ্রহণকারীকে উৎসকত করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। যদি অব্যাহতিপ্রাপ্ত হয় তারপরেও আপনাকে কাটতে হবে। এখন আসেন যোগানদার হিসেবে কোনো অব্যাহতি আছে কিনা। আছে। এই যে যোগানদার হিসেবে যদি আমরা এই কাজগুলো করি, এই পণ্যগুলি সাপ্লাই দিই, কি কি দেখেন, টিফিন সরবরাহ, আপনি স্কুলে টিফিন সরবরাহ করছেন, এই যে এখানে একটা এসআরও দিয়েছে, এই এসআরও বলে যদি আপনি কোনো টিফিন সরবরাহ করেন কোনো কোম্পানি বা কোনো সরকারি সংস্থাকে, আপনার কিন্তু ভ্যাট প্রযোজ্য হবে না, কোনো ভ্যাট কাটতে হবে না। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডে বিপরীতে যদি কোনো বই পুস্তক আপনি সরবরাহ করেন কাটতে হবে না, তুলা সরবরাহ করলে কাটতে হবে না, ওয়েস্ট স্ক্র্যাপ পেপার যদি সরবরাহ করেন কাটতে হবে না, ভাঙা কাঁচের টুকরা এগুলো সরবরাহ কাটতে হবে না, প্লাস্টিক বর্জ্য, হ্যাঁ, এগুলো যদি এই যে ক্যাপসুলের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, গরু মহিষের হাড়, এগুলো কাটতে হবে না। স্টিল মিল এবং ফাউন্ডি শিল্পী প্রতিষ্ঠানের সংযুক্ত স্ক্র্যাপ, এগুলো যদি আপনি সরবরাহ কাটতে হবে না। পাটজাত পণ্য সরবরাহ করলে কাটতে হবে না। পুরাতন ব্যাটারি সরবরাহ করলে কাটতে হবে না। তাহলে খেয়াল করেন, তাহলে আপনি যদি যোগানদার হিসেবে যদি এই পণ্যগুলো সাপ্লাই দেন, তাহলে যোগানদার হিসেবে সাপ্লাই দিলেও আপনার যোগানদারের জন্য হলেও এই ভ্যাটটা আপনার জন্য মওকুফ থাকবে, অব্যাহতি পাবেন যোগানদার হিসেবে। চলে গেল আমরা, তাহলে একটি সরবরাহে একাধিক উপকরণ থাকলে তাহলে আমরা সেটাকে ভিন্ন ভিন্ন ভাবে উল্লেখ করবো। এখানে টেন্ডার কোটেশন বিলে সরবরাহ যদি আপনি থাকেন, আমরা এটা আগেও আলোচনা করি, আলাদাভাবে এটাকে উল্লেখ করতে হবে। কত টাকা মূল্যের ক্রয় করলে উৎস কর্তন করতে হবে, যে কোনো মূল্য, আপনি যে কোনো মূল্যে ক্রয় করলে আপনাকে উৎসে কর্তনকারী সত্তা হলে তাকে আপনাকে ভ্যাট করতে হবে। কিছু প্রশ্ন আছে। তারপরে দুটি উৎস কর্তনকারী সত্তার মধ্যে সম্পূর্ণ সরবরাহ উৎস মূসক কর্তন পদ্ধতি হবে কিনা, আমি এগুলো একটু স্কেপ করে যাই, এগুলো রেসিপ করে। এখন আমরা চলে যাই যে উৎস মূসক কর্তনের একটা আপনাকে দিলাম, সেটা হচ্ছে যে স্যাম্পল আমরা আগে দেখাইছি 6.6টা কিভাবে করে, এটা আপনাদেরকে দিয়ে দিব। এটা তো আপনারা জানেন অনেকে যারা কাজ করেন। 6.0 এই যে সার্টিফিকেটটা আপনি কিভাবে দিবেন, আসলে এটা আমাদের নতুন কিছু না, আমাদের আইনে বলা আছে যে সার্টিফিকেটটা আপনি কি নেবেন, এখানে বাড়ি কমে লেখার কিছু নাই, শুধু নাম, ঠিকানা, অ্যাড্রেস, বিন নাম্বার এগুলো চেঞ্জ করে আপনি আবার পণ্যের ডিসক্রিপশন যেখানে যেটা লেখা আছে আপনি লিখে ফেলবেন।
এটা লিখে ফেললেন। আর পরে আরেকটা এই যে 6+C উদাহরণ দিলাম ইংরেজিতে, সেটা দিলাম। এগুলা প্র্যাকটিক্যালি আমি এই যে দিছে এখান থেকে একটা স্ক্যানিং করে আপনার দিয়ে দিলাম। তারপরে আমার কিন্তু আলোচনা উৎসে ভেট কর্তনের এই পর্যন্ত আমি শেষ করেছি। এখন 10:15 বাজে। এখন এখানে আপনাদের প্রশ্ন থাকাটা স্বাভাবিক, আমি মনে করি আপনাদের প্রশ্ন থাকা উচিত। আপনাদেরকে অন্তত 5 মিনিট মিনিমাম প্রশ্নের ইয়ে দিব। আপনাদের কোর্সগুলো আপনাদের সাপ্লাই করা হবে, এবং আশা করি আপনারা ওই প্রশ্নের মাধ্যমে যদি কোনো কনফিউশন থাকে, আপনারা উৎসে ভেট কর্তনের যদি কোনো বিষয় থাকে, রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে এই ভেট সংক্রান্ত, সেটা আপনারা করতে পারেন। তো এখন সবার জন্য কোশ্চেন সেশন উন্মুক্ত, আপনারা করতে পারবেন। 10:15 10:20-21 বাজে আমার ঘড়িতে, আমাদের ঘড়িতে। আমাদের আরেকটু আছে, আমি যেটা ওই যে টিডিএস ভিডিএস একসাথে করেছি ওটা একটু দেখাবো। আর স্যার হয়তোবা হ্যাঁ, আরেকটা কোশ্চেন আসলো, আমি বলেই নি এটা, দিদার ভাই শুনতে পাচ্ছেন। ওই শফিকুল ইসলাম সাহেব উনি বলেছে, কোশ্চেনটা আমি নিচ্ছি, উনি টেক্সট করেছে আর কি, জি বলেন। বলছি 1 মিনিট। বলেছে শফিকুল ইসলাম যে স্যার, উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্যু কালে হবে, বোধহয় ভুল লেখছে আর কি, ইস্যু কালে সরবরাহ করলে ভ্যাট হার কত হবে? উৎপাদনকারী প্রতিষ্ঠান হ্যাঁ বুঝছি। সরবরাহ করলে উৎপাদনকারী যদি কোনো চালান ইস্যু করে, ভ্যাটের কথা হবে। শোনেন, উৎপাদনকারীর জন্য কোনো উৎপাদনকারী কোন ধরনের উৎপাদনকারী, তার জন্য 15% হতে পারে, বা উনি যে পণ্যটা উৎপাদন করতেছে সেই পণ্যের হার কত, সেই পণ্য 10% হতে পারে। সেটা যেমন যারা সিমেন্ট, যারা রড ফ্যাক্টরি, তাদের তো পার টন হিসাব করা হয়, হ্যাঁ টন হিসাব হতে পারে। তাহলে উনি অ্যাকচুয়ালি কোন স্ট্যাটাসের উৎপাদনকারী, সে অনুপাতে উনি কিন্তু চালান ইস্যু করবে। এটাই হলো কথা। এটা 15% ফিক্স না। ওকে, এটা উনি উনি কোন ধরনের পণ্য উৎপাদন করছে সেটার উপর ডিপেন্ড করে। ওকে, আশা করি শফিকুল ইসলাম সাহেব বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনার কনফিউশন থাকে আপনি ইয়ে করুন, কোশ্চেন করুন আপনি সরাসরি। এগুলো প্রশ্ন করতে পারেন। জি জি, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা আর কেউ কোশ্চেন করবেন কিনা বলুন। এক্সপোর্ট, আপনার কথা যদি আমি বুঝে থাকি, আপনি একটু হালকা এক্সপোর্ট ওরিয়েন্টেড হলে আপনার ধারা 21 অনুসারে তো আপনার শূন্য, যারা এক্সপোর্ট তারা তো শূন্য রেট। তাহলে আপনি আপনি লিখবেন আপনার যে এক্সপোর্ট হচ্ছে সেটার ভ্যাটের হার লিখবেন 0, কিন্তু আপনি চালান করবেন ভ্যাটের হার লিখবেন 0, এই এভাবে করবেন। মানে ভ্যাট প্রযোজ্য হবে না, বাট হারটা 0 হবে। আর আপনি যখন 9.1 আপনি ইয়ে করবেন, তখন এক্সাম যেখানে মানে এক্সপোর্টের যেটা লেখা আছে 0 হার প্রযোজ্য, সেখানে আপনি এন্ট্রি করবেন। ক্লিয়ার? দিদার ভাই, আমার মনে হয় যে কোশ্চেন আসবেই, এটা ঠিক যে একদিনে তো এত বড় একটা কি বলে সাবজেক্ট, একটা ফিল্ড কভার করা ডিফিকাল্ট। তারপরেও যে আজকে আমরা মাস্টার ক্লাস হিসেবে যেটা আমাদের হয়তোবা ভাষা ভাষা সব জায়গা থেকে আলোচনা না করে আপনি যে ডেপথ একটা পার্ট, ভিডিএস পার্ট যে কমপ্লিট করলেন, এটা অনেক ক্রেডিট, এটা আপনার, এটা আপনি অনেক ধৈর্য সহকারে শুনছেন। আমি আসলে আপনাদেরকে ইন্ট্রোডিউস করতে পারিনি, বা আপনাদেরকে ইন্ট্রোডিউস করতে পারিনি। আমার বিষয়টা তো জানা, আপনারা হয়তো জানছেন। এটার আপনাদের জন্য যেটা হচ্ছে যে আপনার ধৈর্য সহকারে শুনছেন, তো বিষয়টা একটা কমপ্লেক্স, বা ভিডিওসটা অনেকেই অনেক সময় ক্লিয়ার হয় না, বারবার আপনাকে একটা পড়তে হবে। আর আমাদের যে কোর্সটা আমরা করেছি, ওই কোর্সের মধ্যে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল উদাহরণগুলো দেওয়া আছে। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের কোর্সটাতে আসেন, তখন কিন্তু আপনাদের জন্য ডিটেলস যে সিলেবাস স্টেপ বাই স্টেপ, সেখানে আশা করি আপনারা যারা এই কোর্সটা করবেন তারা দুইভাবে উপকৃত হতে পারেন। প্র্যাকটিক্যালি, যেহেতু আমরা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ করি, প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করবেন সেটা আসবে। আর যারা ভ্যাট কনসালটেন্ট হওয়ার জন্য পরীক্ষা টরীক্ষা প্রস্তুতি নিয়ে ভাবছেন, তাদেরকে কিছু আমি চাইবো যে পড়ার সাথে সাথেই পরীক্ষার প্রস্তুতিটা আমি আপনাদেরকে নেওয়ার জন্য সহযোগিতা করব। আশা করি আপনারা কোর্সে এনরোলমেন্ট হবেন। সবার জন্য শুভকামনা থাকলো। শুভরাত্রি। থ্যাংক ইউ দিদার ভাই, আপনার খুব সুন্দর প্রেজেন্টেশন, এবং আপনি বেশ কিছু ইস্যুস ওভারকাম করেও যে আপনি সুন্দরভাবে শেষ করলেন, এটা আপনাকে ধন্যবাদ। আশা করি আমাদের পার্টিসিপেন্টরা খুব ভালো বুঝতে পেরেছেন। তারপর যেহেতু একটু আগেই বললাম যে এটা অনেক বড় একটা চ্যাপ্টার, তো এটা ইয়ে হবে আর কি। আশা করি যে আস্তে আস্তে আরো, আজকে যে প্রিলিমিনারি যে একটা ধারণা পেলেন এবং মোটামুটি আইডিয়া হলেন, অনেকেই লাইভ কোশ্চেন করলেন, কোশ্চেনগুলি খুব ইফেক্টিভ ছিল, সেটাও অনেকেই সমাধান পেয়েছে ওনার মাধ্যমে। অন্যরাও আশা করি যে ভালো ক্লিয়ার হতে পেরেছেন। তো এটা খুব উপকারী ছিল, সেশন ছিল। আর এই ফাঁকে একটু বলি, আমি তো যারা আবার পরে জয়েন করেছেন তারা হয়তো বা জানতে পারেন নাই,
কেপিডিএন একাডেমি বা করিম মারিহা এই কেএমএ প্রফেশনাল ডেভেলপমেন্ট এন্ড নেটওয়ার্ক একাডেমি, এটা আপনাদের সেবায় নিয়োজিত। আপনাদের সেবায় নিয়োজিত। আমাদের ভিশন হলো যে ভালো প্রফেশনাল তৈরি করা, ভালো প্রফেশনাল তৈরি করা, এবং আমরা এই যে ফ্রি মাস্টার ক্লাসে রাত জেগে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। সবাই ব্যস্ত, আমাদের রিসোর্স পার্সন দিদার ভাই স্যার অনেক ব্যস্ত মানুষ, ঢাকা চিটাগং দুই জায়গাতেই খুবই ব্যস্ত। তারপর আমরা সবাই মোটামুটি ব্যস্ত। এর মধ্যে আপনাদের আমরা চাচ্ছি যে এইটা প্ল্যাটফর্মটা আমরা ভালোভাবে আপনাদের সবাই সহযোগিতার মাধ্যমে এটাকে আমরা গ্রো করি, এই আর কি। তো যেটাই হোক, আমি একটু ছোট্ট করে 1 থেকে 2 মিনিট নিব। বিশেষ করে আমাদের এই টিডিএস ভিডিএস সম্বন্ধে আমি একটা দিব আপনাদের, ধারণা দিব এবং এটা শেয়ারও করে দিব। আরেকটা বিষয় হলো যে আমাদের একটা এই যে 20 তারিখ থেকে, হ্যাঁ সেপ্টেম্বর, কারেন্ট মান্থের এই যে 20শে সেপ্টেম্বর 2025 শনিবার থেকে, মানে আগামী শনিবার, আমাদের এই করদাতার আয়কর ব্যবস্থাপনা ও অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া। আপনারা জানেন যে সরকার অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে অনলাইনে জমা দিতে হবে। এটার জন্য যে আমাদের প্রত্যেক আয়ের খাত সমূহগুলি অ্যাসেসমেন্ট কিভাবে হয় ডিটেইল আমাদের শিখতে হবে, এবং দেন আমরা অনলাইনে আমরা রিটার্ন সাবমিট করতে পারবো। অনলাইনে রিটার্ন সাবমিশনের আগে তো আমাদের অবশ্যই জানতে হবে যে আমাদের অ্যাসেসমেন্টগুলি কিভাবে হয়। এই জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার A to Z অ্যাসেসমেন্ট শেখানো হবে, কেস স্টাডি করা হবে, প্র্যাকটিক্যাল লাইভ। যে আপনারা জানেন যে আমাদের কি রিসোর্স পার্সন নূর আহমদ দিদার ভাই যে মাত্র ক্লাস নিলেন, যে উনি 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এবং আমিও আপনারা জানেন 19 বছর যাবৎ ফিল্ডে কাজ করছি, প্র্যাকটিক্যাল এই প্রফেশন এবং চাকরি জীবনে আমি সিএফও পজিশন হোল্ড করেছি। তা আমাদের যে দুইজনের যে অভিজ্ঞতা, কেস স্টাডিগুলি আপনাদের সাথে শেয়ার করব, নিট করদায় নিরূপণ করব, এবং ফাইনালি আমরা রিটার্ন সাবমিশন প্রক্রিয়া দেখাবো। এটা 20 সেপ্টেম্বর এই কামিং শনিবার স্টার্ট হবে। এটা রাত 8টা থেকে 10টা পর্যন্ত। এই কোর্সটা আপনার 5 দিন ব্যাপী হবে। 5 দিনের কোর্স, 2 ঘন্টা করে রাতে। এই কোর্সের মেয়াদ 5 দিন, মোট 10 ঘন্টা। গুগল অনলাইনেই হবে এটা। কি আপনারা অবশ্যই কেপিডিএন একাডেমির পেজে লাইক দিয়ে ফলোইং দিবেন। এর মাধ্যমে জানতে পারবেন যে আমাদের আপকামিং কোর্সগুলি কবে কি হচ্ছে, আপ টু ডেট জানতে পারবেন। আইন, বিধি, ধারা এবং মাঠ পর্যায়ে যে চ্যালেঞ্জ। আসলে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকলেন। অবশ্যই থাকাটা খুবই আমাদের নিজেদের প্রয়োজনই থাকা উচিত। আপনারা জানেন যে একটু ভূমিকা নিতেই হয়। আমি 30 সেকেন্ড একটা বিষয় বলি। দিদার ভাই 25 বছরের অভিজ্ঞ, আমি 19 বছর হয়ে গেল। আমরা জানি আমি নিজে সিএফও হিসেবে কাজ করছি। আমরা জানি প্র্যাকটিক্যাল ফিল্ডে যে আমরা লোক চাই, কোম্পানিগুলি লোক চায়, হ্যাঁ। তারপরে তারা বলে যে আমরা আসলেই ভালো লোক পাই না। আমি নিজেও সাফার করছি, মানে ভালো লোক পাওয়া ডিফিকাল্ট, মানে ট্রুলি নলেজেবল বা যারা ট্রুলি ভালো কাজ করে, জানে, নলেজেবল। তো ওই লক্ষ্যে আমাদের কাজ করা, যে আমরা চাই যে ট্রুলি নলেজেবল পার্সন মার্কেট থেকে হয়ে আসুক, গ্রো করুক। তারা যেমন নিজেরা গ্রো করবে, ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে পারবে, কোম্পানিগুলিকে ভালো দিতে পারবে, এবং আলটিমেট বোথ সাইড হয়ে আপনার গভর্নমেন্টের রেভিনিউ কালেকশন হবে আর কি। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা চাচ্ছি যে ভালো প্রফেশনাল বের হোক, নলেজেবল পার্সন বের হয়ে আসুক। এই জন্য আমরা এই যে রাত জেগে যে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করতেছি এটা। আর এই আর কি আমাদের চেষ্টাটা। আপনারা সবাই কেপিডিএন একাডেমির সাথে থাকবেন। আর আমরা যেটা বলতেছিলাম যে আমরা যে কোর্সটা করব, আমরা আশা করব এটা আপনারা এনরোল করুন এবং কোর্সটা এনজয় করুন। এর ফলে আপনারা অনেক উপকৃত হবেন, যেহেতু সামনে এখন ইন্ডিভিজুয়াল, বিশেষ করে ইন্ডিভিজুয়াল ট্যাক্সের সময় যাচ্ছে, এবং আপনারা রিটার্ন ফাইলিং কিভাবে করবেন অনলাইনে আমরা দেখাবো হাতে কলমে। 5 দিনের কোর্স, এটা জয়েন করুন। এটা আমরা গ্রুপেও দিয়ে দিব। আর একটা বিষয় যেটা হলো, আমি এই বিষয়টা যখন আমাদের রিসার্চ পার্সন দিদার ভাই যখন কথা বলছিলেন, আমি একটু থামিয়ে বলছিলাম যে দেখেন, আমরা এই করিম মারি অ্যাসোসিয়েটস ছিল আমাদের একটা কনসার্ন আর কি। এটার আমি হেড অফ ফার্ম। আমরা প্র্যাকটিস করি এখানে ইনকাম ট্যাক্স, ভ্যাট, অডিট, কোম্পানি ল। এইখানে আমরা করেছি আপনার এই যে সামারি রেট অফ ভ্যাট ডিডাক্টেড এট সোর্স। আমরা যখন জবেও ছিলাম তখন দেখেছি যে আমাদের এটা গ্লান্সে বের করতে হয় যে কোন একটা সার্ভিস নিলে বা গুডস রিসিভ করার পরে আমাদের ট্যাক্স এবং ভ্যাটের রেট বিভিন্ন বই ঘেটে বের করতে হয়, বা বিভিন্ন
পেজ উল্টাতে হয়। তা আমরা ওই সমস্যা থেকে সমাধান দেওয়ার জন্য আমাদের যে এক্সিস্টিং ক্লায়েন্ট আছে করিমমার অ্যাসোসিয়েটস এর, তাদেরকে আমরা সার্ভিসটা দিতে গিয়ে এটা মনে হলো যে এটা সবারই দরকার। তাই আমরা এটা সকল পণ্যের এই সার্ভিসের উপরে আমাদের ভ্যাটের রেট গুলি কি হবে, এডিএস গুলি, দিদার ভাই যেটা আলাপ করতেছিলেন, এটা আপ টু ডেট আছে। আমরা মোট মোট 13 পেজের এটা ভ্যাট গুলি একসাথে সবগুলি আছে এখানে। আমরা এটা শেয়ার করবো আপনাদের সাথে ক্লাস শেষ করে। আমাদের কোঅর্ডিনেটর সাহেব হয়তো বা এটা আপনাদের দিয়ে দিবেন, আজকে না হলে কালকে দিয়ে দিবেন, আজকে যেহেতু রাত হয়ে গেছে। আপনারা এটা, আর যে ইনকাম ট্যাক্সও আছে, হ্যাঁ, ওভারভিউ অফ ট্যাক্স ডিডাকশন এট সোর্স, টিডিএস এন্ড ভিডিএস দুটেই আছে। আপনারা আশা করি এই পার্ট থেকে আপনারা সহজেই আপনারা ডিসিশন নিতে পারবেন, যারা অ্যাকাউন্টসে কাজ করেন বা যারা প্র্যাকটিস করেন বা করবেন, তারা এটা গ্লান্সে এটা আপনার ট্যাক্স এবং ভ্যাট দুটো রেটই জানতে চায় বা প্রয়োজন আমাদের আসলে। তো এটা আপনি শেয়ার করে দিব, আমাদের কোঅর্ডিনেটর সাহেব শেয়ার করবেন। আর কোর্সটা আপনারা এনরোল করুন। আর আজকে একটু শেয়ার করুন, দুই একজন বলুন যে আজকের ক্লাস থেকে আপনারা কতটুকু উপকৃত হলেন বা ভালো লাগা মন্দ লাগা কি, দুই একজন একটু বলুন। শেয়ার করে আমরা হয়তো পরবর্তী ক্লাসগুলিতে আরো ভালো ইনপুট দিতে পারবো বা আমরা আরো চেষ্টা অব্যাহত রাখবো। দুই একজন বলুন যে আপনাদের আজকের ক্লাস থেকে কতটুকু শিখলেন, কতটুকু এনজয় করলেন, ভালো লাগা মন্দ লাগা দুইটাই বলুন। একজন দুইজন বলুন ছোট্ট করে, আমরা জি, একটু আসসালামু শিখতে আলাইকুম। পারবো। জি আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম, বলুন ভাইয়া। জি স্যার, আজকে মোটামুটি আমি শুরু থেকে ছিলাম, একদম স্টার্ট থেকে এখন পর্যন্ত আছি। তো আমার কাছে মানে খুবই ভালো লাগছে, এবং বেসিক্যালি যারা, আমিও খুব ইয়াং, মানে আমি যা দেখলাম, আমরা এখানে যারা আছে, মানে যারা জয়েন করছে তাদের মনে হয় আমি সবচেয়ে কম বয়সী ভ্যাটে, মানে ভ্যাট শিখতেছি আর কি। আমি একটা অফিসে, মানে একটা জায়গায় জব করতেছি, ভ্যাট নিয়ে আছে আমি। তো মানে আমার বয়স খুব অল্প, আমি দেখলাম এখানে সবাই আমার চেয়ে সিনিয়র হবেন। তো আমার কাছে দেখলাম যে একটা জিনিস, যে আসলে অনেক কিছু জানার আছে, যেটা আসলে এরকম কোর্স দিলে, যারা করছেন, আপনারা যারা আছেন, যে কোম্পানিটা অ্যাসোসিয়েট, যাদের নাম করিম মাহের অ্যাসোসিয়েট, যারা, তাদেরকে আমি আসলে থ্যাঙ্কস দিয়ে ছোট করবো না। তারা একটা কাজ করতেছেন, যাদের আপনারা জ্ঞান, আপনাদের যে জ্ঞানটুকু আছে, তারা আপনারা জিনিসটা ছড়াই দিচ্ছেন আপনাদের আয়ত্ত থেকে। এটা আমার খুবই ভালো লাগছে আসলে। টাকা দিয়ে কোর্স করা করা উচিত করি, তাহলে আসলে জিনিসটা ঠিক আছে। বাট আপনারা যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যে ফ্রি কোর্সটা 2 দিনের কোর্স, এটা আমি আসলে খুবই হ্যাপি। আমার কাছে খুব ভালো লাগছে। মানে আমি চাই এরকম আরো কিছু, মানে আমার কাছে একটা বিষয় নিয়ে, যেমন আজকে ভিডিএস নিয়ে হয়েছে, এটা একদিনই হোক, কালকে টিডিএস নিয়ে হোক, একদিনই হোক, আর একদিন শুধু ভ্যাট নিয়ে হবে। মানে একটা বিষয় নিয়ে 2 ঘন্টা সেশন, একদিনে একাধিক টপিক রাখা দরকার নাই, তাহলে হয়তো আমরা গুবলেট করে ফেলবো সবকিছু নিয়ে। এটা একটা সাজেশন আর কি আমার। ভালো লেগেছে, এখানে আসলে অনেক কিছু শিখতে পেরেছি। আমিও যদিও অ্যাকাউন্টিং লাইনের, মানে অ্যাকাউন্টিং এই জব করছি, প্রায় 10 বছর হয়ে গেছে। তো স্যারের থেকে একটা পার্সোনাল মানে পরামর্শ জানতে চাচ্ছি আর কি। জি জি। আপনার তো ডেজিগনেশন দেখলাম অনেক কিছু অ্যাকাউন্টিং লাইনে, আরো সিএসসিসি করেছেন। তো যদি একটা সাজেশন দিতেন, মানে প্রবলেম হয়েছে কি আমার, মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনেক। আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যার দিয়ে তো সব মোটামুটি ম্যানেজ করে। আমি লাস্ট যে কোম্পানিতে ছিলাম সেখানে সিনিয়র অ্যাকাউন্টেন্ট ছিলাম। এখন এখানে জবটা নাই, অনেকদিন হয়েছে। তো প্রবলেমটা যেটা ফেস করছি সেটা হচ্ছে যে আপনার সিএসসিসি চাচ্ছে সব জায়গায়, আর হচ্ছে ভ্যাট ট্যাক্স এর কাজ চাচ্ছে। তো এই দুইটা জিনিস আমি কিভাবে আপনার গ্যাপটা ফিল আপ করতে পারি এখন? অ্যাবসলিউটলি আপনি রাইট ট্র্যাকে আছেন। আমি এই যে কথাটা বলছিলাম যে আমার কাছেও ইতিমধ্যেও কয়েকজন জব মানে সার্চ করছে আমার কাছে সিভি দেওয়া। আমি দেখি তাদের আসলে যে কোম্পানিগুলির যে রিকোয়ারমেন্ট, আমাদের যে রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী ফিল আপ করে না। আমি বেশ কিছু জায়গায় কনসালটেন্সি করি যে তাদের কোম্পানিগুলিতে, তাদের যে রিকোয়ারমেন্ট এবং এই যে আপনি যেমনটা বললেন যে তারা ফ্রেশার অথবা ট্যাক্স ভ্যাট যে কমপ্লায়েন্স গুলি আর কি, আপনার এটা অবশ্যই একমত হবেন। কোম্পানিগুলি তো অবশ্যই মাল্টি স্কিল লোকজন চায়। মাল্টি স্কিল জি, চাওয়ার জি, অর্থ জি। হলো যে একজন অ্যাকাউন্টেন্টকে দিয়েই কিন্তু তারা ইনকাম ট্যাক্সের বিষয়গুলি ম্যানেজ করবেন, ভ্যাটের বিষয়গুলি। বিশেষ করে ছোট বা মাঝারি কোম্পানিগুলি কিন্তু এমনটাই করে। তাদের তো ক্যাপাবিলিটি বা বাজেট কম থাকে প্রথম দিকে, যে 3টা লোক, একটা ট্যাক্সের জন্য, একটা ভ্যাটের জন্য, একটা অ্যাকাউন্টস এর জন্য। তারা চায় যে একজন অ্যাকাউন্টস ম্যানেজার বা সিনিয়র অ্যাকাউন্টেন্ট যে কিনা এই 3টা ডিপার্টমেন্টকে ম্যানেজ করবে আর কি। তো এই জন্য আপনি যেটা বলতেছেন, ট্রুলি এটা মার্কেটে, এটা আমরা নিজেরা জানি, ফেস এটা করছি। এটা স্যার আগে ছিল না, এটা হচ্ছে রিসেন্টলি আমি ফেস করছি আর কি।
না, মানে এটা কারণ আমাদের আছে। অফিসেও জি আমাদের জি অফিসেও কিন্তু এই যে ভ্যাটের লোক যে ছিল, আমরা কিন্তু আমাদের জুনিয়রদেরকে করিয়ে ফেলতাম, মানে আমাদের প্র্যাকটিক্যালি কিছু করতে হতো না, বুঝছেন বিষয়টা? তো বিষয়টা হচ্ছে যে এখন দেখছি যে যারা সিনিয়র তাদের এই এক্সপিরিয়েন্স হ্যান্ডস অন লাগবে, মানে ফিল্ডেও এই এক্সপিরিয়েন্স লাগবে আর কি। ফিল্ডে যে যে দেখতে হবে, তাদের সাথে একটা ভালো রিলেশন থাকতে হবে। তো এই কারণে হচ্ছে এই গ্যাপটা অ্যাকচুয়ালি ফিল আপ করবো কিভাবে, এটাই আর কি আপনার থেকে একটু এক্স্যাক্টলি। পরামর্শ আমি 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 চাচ্ছি। আমি কোশ্চেনটা আসছিলাম, সেটা হলো আপনি যে এই যে আমি যেটা বলছিলাম আর কি, যে আমার কাছে আরো যে একাধিক জন জবের জন্য রিকোয়েস্ট করেছে। আমি বলছি আপনারা আমাদের যে অন্তত আমরা যে মাস্টার ক্লাসগুলি করছি সেই কোর্সে জয়েন করে আমার ধারণা আজকে আপনি অনেকটাই করতে পারছেন, রিয়েলাইজ করতে পারছেন, বা আজকে যে ভিডিএস এর উপরে যে এটা হলো, বিশেষ করে আপনি ধরতে পারছেন যে আসলে ভিডিএস গুলি কিভাবে কর্তন করতে হয়, কাদের করতে হয়, যে বিস্তারিত যেটা স্যার যেটা আমাদের শিখালেন বা বোঝালেন, চেষ্টা করলেন আর কি। তা আপনি রাইট ট্র্যাকে আছেন। আপনি যদি এই যে কিছু কোর্সগুলি অ্যাভেল করেন এবং সিনিয়রদের সাথে, এই যে আমাদের কেপিডিএন একাডেমি, এটা একটা নেটওয়ার্ক, একটা প্রফেশনালদের একটা নেটওয়ার্ক প্ল্যাটফর্ম দিচ্ছি, আমরা চেষ্টা করছি। এই নেটওয়ার্কের সাথে আপনি যুক্ত থাকুন, থাকলে পরে দেখবেন যে অনেক কিছু আপনি অটোমেটিক্যালি দেখবেন। আজকে কিছু গ্রো করলেন, নলেজ গেইন করলেন, আগামী দিন আর একটু গেইন করবেন। আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, আপনি অবশ্যই ছোট ছোট কোর্স গুলি এভেল করুন। হ্যাঁ, হোক পেইড কোর্স, একটু ইনভেস্ট করুন নিজের উপরে, যেটার বেনিফিট আপনি সারা জীবন পাবেন, কনফিডেন্ট হবেন। আপনি যেটা জব হয়তো সুইটেবল পাচ্ছেন না, সেটা ডেফিনেটলি পাবেন, এটা আমরা বিশ্বাস করি এবং আমরা প্র্যাকটিক্যালি আমরা এটা দেখে আসছি। এই জন্যই আপনাদের জন্য কোর্স গুলি অফার করা। আমার মনে হয় কোর্স গুলি করুন, আর নিজেকে আপডেট রাখুন, নেটওয়ার্ক গড়ে তুলুন, একটু বই পুস্তক পড়ুন, লেখাপড়া করুন, যুক্ত থাকুন। দেখবেন যে আপনি যে ছোট ছোট গ্যাপ গুলি আছে, এটা কভার হয়ে যাবে। এর ফলে আপনি কনফিডেন্ট হবেন। দেখবেন আপনি ইন্টারভিউ যার এমপ্লয়ার যে রিকোয়ারমেন্ট দিচ্ছে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ফুলফিল করে সামনে আগাতে পারছেন, এবং সামনের আপনি ইন্টারভিউ কল পাবেন, এবং দেখবেন যে ইন্টারভিউ আপনার ভালো হবে, ইনশাল্লাহ আপনি জব হবে। এটা ধৈর্য রাখুন এবং নিজের উপর আস্থা রাখুন। থ্যাংক ইউ। স্যার আরেকটা বিষয় স্যার, ওই যে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এর উপর কিছু একটা আপনারা করতে পারেন কিন্তু চাইলে। হ্যাঁ, আমরা করব, আমাদের প্ল্যান আছে। আমি এই যে শুরুতেই দেখিয়েছিলাম, একটু দেখেন আমাদের কিন্তু, আমরা যেহেতু অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সবাই, আমি সিএ প্রফেশনের, এবং আমি যেহেতু সিএফও হিসাবে অনেক বছর কাজ করছি, এবং আমাদের যে কি রিসোর্স পারসন দিদার স্যার, উনি একজন সিএমএ, অস্ট্রেলিয়া কোয়ালিফাইড, এবং সে বাংলাদেশেও সে ফাইনাল লেভেলে আছে। তো সে যেহেতু একজন প্রফেশনাল, 25 বছরের তার ফিল্ড এক্সপেরিয়েন্স, একদম অ্যাকাউন্টস, ফাইন্যান্স, কোম্পানি ল, ট্যাক্স, ভ্যাট তো আমাদের মূল আছেই। তা আমরা সহ একটা কোর্স করব। আপনি যেহেতু বললেন যে খুব বেসিক অ্যাকাউন্টস এর উপর একটা আমরা করব, ওই মাস্টার ক্লাস করবো ইনশাল্লাহ। আমরা একটু ফ্রি হয়ে নেই, যে দেখি এখন তো ইনকাম ট্যাক্সের সময়, মানুষ এখন এটার উপরে বেশি জানতে চাচ্ছে। হ্যাঁ, তা আমরা এটা করবো ইনশাল্লাহ। আপনি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। এটা আমরা সিরিয়াসলি নিলাম ম্যাটারটা আর কি, এই আর কি। অনেক তো ধন্যবাদ স্যার। জি জি, তা আশা করি আপনাদের সবাই উপকৃত হয়েছে। রাত অনেক হয়েছে, আর বেশি কথা না বলি, সময়টা একেবারেই শেষ। তা আমরা দিদার ভাই শেষ করতে চাই, হ্যাঁ, আর শিওর কিছু miss শিওর করলাম শিওর কিনা। শিওর। হ্যাঁ, সবাই যেহেতু আহ, সবাই এখানে যারা, একটা কথা বলে রাখি, স্কিল ডেভেলপমেন্ট না হলে পরে ওই যে মেহেদি শাফি আলম যেটা বললো, আমাদের কাছে কিন্তু অনেকে চায় যে একটু ভেট এক্সপার্ট দেন। আমরা অনেক সময় দেখি যে ওই যে যারা এক্সপার্ট তারা ওখান থেকে ছুটে আসতে পারে না, ওই একজনকে নিয়ে টানাটানি। তা আমরা যদি কিছু ডেভেলপ করতে পারি, আমরা এখান থেকেও তো প্রোভাইড করতে পারবো, তাই না? মানুষ তো চায়, এখন তো রাইট। সবখানে ট্যাক্স ভেটের লোক চায় যে আপনাদের পরিচিত বা আপনাদের এখানে ট্রেনিং করছে বা আপনারা শিখাইছেন এরকম কেউ আছে কিনা, আপনার লোক আছে কিনা। তা আমরা অনেক সময় যারা সার্টিফিকেট ধারী হবে, আশা করি এখান থেকে অনেকেই যদি চায় আমরা রিকমেন্ড করতে পারবো ইনশাআল্লাহ। এবং দরকার আছে, আমরা চাই যে এমন ভাবে শিখুক যেন আমাদেরই কেপিডিএন একটা সুনাম হয় যে এখান থেকে একটা ছেলে আসছে, সে খুব ভালো করতেছে, এটা আমাদের ভালো লাগবে আর কি। ঠিক আছে, জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আজকে থ্যাংক ইউ। ক্লাসটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ সবাইকে আবারও। গুড নাইট বলে আমরা শেষ করছি। সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ।